প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ব্র্যান্ড নিউ লাইভ ক্লাসে। আজকে আমরা বৃত্তের 5 নাম্বার লেকচার নিয়ে চলে আসছি। তো ক্লাসটা আমাদের এখনই শুরু হয়ে যাবে, বাট তোমরা একটু জয়েন করে নাও এবং জয়েন করার সাথে সাথে আমাকে একটু জানাই দাও যে তোমরা চলে আসছো। ওকে। আর 4টা লেকচার, এর আগে তো আমাদের বৃত্তের 4টা লেকচার হয়ে গেছে। এই 4টা লেকচার ফাটাফাটি প্রিপারেশন আমাদের কার কার আছে? কনফিডেন্ট যে ভাইয়া 100তে 100 প্রিপারেশন, কে কে আসো তাদেরকে একটু দেখতে চাই। যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম সালাম। আমি অনেক ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ভাই আপনি আমার কমেন্ট পড়েন না কেন ভাই? আমি আসলে খুব কম জনের কমেন্ট পড়ার সুযোগ পাই, এখানে অনেক কমেন্ট আসতে থাকে, বুঝছো ভাইয়া? হঠাৎ করে তোমার এই কথাটা পড়লো, সব মানে তোমার লেখা মেসেজটা আমার চোখে পড়ছে, বাট তোমার নামটা পড়ার আগেই নামটা চলে গেছে, তো নামটা আর বলতে পারলাম না। ঠিক আছে, রূপক কুমার, তোমাকেও শুভেচ্ছা। ওকে, এখন শোনো, ক্লাস এখনই শুরু হবে, বাট সবার প্রথমেই ক্লাস শুরু হওয়ার সাথে সাথে যে কাজটা আমরা করব শুরু হওয়ার আগেই, সেটা হচ্ছে খাতা কলম সবকিছু দূরে সরায় রাখো। খাতা কলম সরায় রাখো, কোনো কিচ্ছু লাগবে না। ঠিক আছে, নো খাতা নো কলম। সরানো শেষ কিনা? কোনো কিচ্ছু তুলতে হবে না। ঠিক আছে, 24 ঘন্টা সময় ভাই অনেক সময়, যদি তুমি ঠিকঠাক মতো, হ্যাঁ একদম প্রেসাইজলি কাজে লাগাইতে পারো। 24 আওয়ার্স ইজ এনাফ। হ্যাঁ, 24 আওয়ার্স এনাফ, জন্যই তো একটা দিন 24 ঘন্টায় বানানো হয়েছে, নাহলে তো আরো 2-4 ঘন্টা বেশি বাড়ায় দিত। হ্যাঁ, সো এটা বুঝো যে প্রকৃতির নিয়মটাই হচ্ছে যে 24 ঘন্টায় যেহেতু একটা দিন হয়, সো একটা দিনের জন্য 24 ঘন্টা এনাফ। তুমি যদি তোমার টাইম ম্যানেজমেন্টটাকে পারফেক্ট করতে পারো, দেখবে যে তোমার সব কাজ করেও নিজের জন্য সময় আছে। সো এখন খাতা কলম সরায় রাখো, শুধু ক্লাস করব, শুনবো, বুঝবো এবং মজা করব। ঠিক আছে, ওকে। বিনোদনের সাথে ক্লাস হবে, শিক্ষাই হবে জাতির বিনোদন। চলো তাহলে শুরু করি। আজকে হচ্ছে টাইপ নাম্বার 11 থেকে। টাইপ নাম্বার 11-এ কি বলছে ভাইয়া? টাইপ নাম্বার 11-এ বলছে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান নির্ণয়। বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান নির্ণয়। ওকে চলো, টাইপ 11 খুব ভালো করে শুনবো, বুঝবো। ঠিক আছে, এইটা একটা বৃত্ত। এই বৃত্তটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, একটা বৃত্তের সমীকরণ প্রশ্নে দেওয়া থাকবে, আর একটা বিন্দুর স্থানাঙ্ক প্রশ্নে দেওয়া থাকবে। ধরলাম বৃত্তের সমীকরণটা এটা, আর বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে x1 y1। প্রশ্ন হচ্ছে বিন্দুটা কি বৃত্তের বাহিরে নাকি ভিতরে নাকি পরিধির উপরে? কিভাবে বুঝবো? বুঝার নিয়মটা একটু শোনো ভালো করে। এই বৃত্তের সমীকরণটার দিকে খেয়াল করো, এটা ডান পাশ অবশ্যই 0 হইতে হবে। যদি 0 না হয় তাহলে ডান পাশে যা কিছু আছে সব বাইরে নিয়ে আসতে। ঠিক আছে, এবার এই যে বাম পক্ষটা দেখতেছো সমীকরণের, এই বাম পক্ষটা এক্স ওয়াই এর একটা ফাংশন হিসাবে চিন্তা করতে হবে। বাম পক্ষটাকে কি চিন্তা করব? এক্স ওয়াই এর একটা ফাংশন। ঠিক আছে, আমি লিখবো একটা ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। ঠিক আছে, ওকে। এখন যে বিন্দুটার স্থানাঙ্ক প্রশ্নে দেওয়া থাকবে সেই বিন্দুটা এখানে বসাবো। এক্স এর জায়গায় বসাবো x1 আর ওয়াই এর জায়গায় বসাবো y1। হ্যাঁ, তাহলে এইখানেও ডান পক্ষেও একই কাজটা করতে হবে। বাম পক্ষে এক্স এর জায়গায় x1 লিখছি, ডান পক্ষেও আমি এক্স এর জায়গায় x1 লিখবো আর ওয়াই এর জায়গায় y1 লিখবো। টু এফ y1 প্লাস সি। টেনশন নিও না, উদাহরণ দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন এই যে ভ্যালুটা, এইটার একটা মান থাকবে, এটার একটা কি থাকবে? একটা মান থাকবে। ঠিক আছে, এটার একটা মান থাকবে।
তাহলে এফ অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানের একটা কি থাকবে, মান থাকবে, সাংখ্যিক মান থাকবে, একটা সাংখ্যিক মান থাকবে। ঠিক আছে, তো এই মানটা, এই সাংখ্যিক মানটা যদি জিরো হয়, এই সাংখ্যিক মানটা যদি জিরো হয়, তাহলে তোমাকে বুঝতে হবে যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা বৃত্তের পরিধির উপরে, বৃত্তের পরিধির উপরে। ঠিক আছে, বৃত্তের কিসের উপরে, পরিধির উপরে। ওকে, যদি ভাই এই ভ্যালুটা জিরোর চেয়ে ছোট হয়, তাহলে বুঝতে হবে এই বিন্দুটা আছে বৃত্তের ভিতরে। বৃত্তের কোথায় আছে, ভিতরে আছে। যদি এই ভ্যালুটা নেগেটিভ হয়, জিরোর চেয়ে ছোট মানে নেগেটিভ, তার মানে বিন্দুটা কোথায় আছে, বৃত্তটার ভিতরে কোনো একটা জায়গায় আছে, হ্যাঁ, বৃত্তটার অভ্যন্তরে আছে। আর যদি ভাইয়া এই ভ্যালুটা জিরোর থেকে বড় হয়, দ্যাট মিনস পজিটিভ হয়, তাহলে তোমাকে বুঝতে হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা বৃত্তের বাহিরে আছে। বৃত্তের কোথায় আছে, বাহিরে আছে, বাহিরে অবস্থিত। ওকে, আর নেগেটিভ হইলে বা লেস দেন জিরো হইলে ভিতরে অবস্থিত। ওকে, তাহলে ভাইয়া চলো একটা এক্সাম্পল আমরা দেখি এবং ক্লিয়ার হয়ে নেই কনসেপ্টটা। এক্সাম্পল দেখার আগে আমি একটা এই কোশ্চেনটা সলভ করে দিই, এমসিকিউটা সলভ করে দিই। হ্যাঁ, এমসিকিউটা সলভ করে দিই। তার আগে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো, পোল লঞ্চ করার দরকার নেই, আমরা একটু কমেন্টেই জানি যে এই বিন্দুটা এই বৃত্তের ভিতরে আছে, বাহিরে আছে, নাকি পরিধির উপরে আছে। এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, আর এই 1 - 1 বিন্দুটা কোথায় আছে আসলে, বৃত্তটার ভিতরে, বাহিরে, নাকি পরিধির উপরে। অপশন এ, বি, সি নাকি ডি, কি হবে তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো ভাইয়া, কমেন্ট করে জানাও। ইন দ্য মিন টাইম আমি ম্যাথটা করতে থাকি। আমি এফ অফ এক্স ওয়াই এর একটা ফাংশন চিন্তা করি, এফ অফ এক্স ওয়াই এর একটা ফাংশন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 6y প্লাস 3। এখন 1 - 1 বিন্দুটা এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় -1, এটা এখন বসাবো, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় -1। ঠিক আছে, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় ভাই -1, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় -1। ঠিক আছে, এখন আসো তো ভাইয়া, এইটা তো 1 স্কোয়ার মানে 1, মাইনাসের উপরে পাওয়ার যদি জোর হয় ওটা তো প্লাসই হয়। এটা হচ্ছে 8, এটা হচ্ছে -6, এটা হচ্ছে +3। 1 আর 1 2, আর 8 10, যোগ 3 মানে 13। 13 থেকে 6 বিয়োগ করলে কত হবে ভাইয়া, 13 থেকে 6 বিয়োগ করলে হবে হচ্ছে 7। এই ভ্যালুটা কি ভাইয়া, জিরোর চেয়ে বড়। যেহেতু জিরোর চেয়ে বড়, তাহলে বিন্দুটা আছে কোথায়, বৃত্তের বাহিরে অবস্থিত। তাহলে 1 - 1 বিন্দুটা কোথায় আছে, বৃত্তের বাহিরে। হ্যাঁ, বাহিরে আছে। আমরা বুঝছি কিনা, হ্যাঁ সবাই সি আনসার করতেছো, থ্যাংক ইউ, তার মানে হচ্ছে তোমরা বুঝতেছো। আসো এইবার এই ম্যাথটা সলভ করব, এক্সাম্পল 1, এম কমা, এটা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ, এটা কিন্তু ভাই একটু একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ। হ্যাঁ, খুব ভালো করে দেখো, এটা কোনো বোর্ডে আসে নাই এবং এইচএসসি তে আসার সম্ভাবনা খুবই কম, আমি একটু বলে নিলাম। হ্যাঁ, এইচএসসি তে আসার সম্ভাবনা নাই বললেই চলে, বাট এই ম্যাথটা একটু বুঝো, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হইতে অনেক হেল্পফুল হবে। আর শুধু সাধারণ ম্যাথগুলোই করব, একটু কঠিন ম্যাথগুলো করব না, এমনটা কেন হবে। চলো একটু দেখি, এই বিন্দুটা এই বৃত্তের ভেতরে অবস্থান করলে এম এর মান বের করো। ঠিক আছে, ওকে চলো, সমস্যা নেই ভাই, যতটা কঠিন বলছি অতটা কঠিনও না। ওকে, তাহলে আমি কি করব, এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু কি ধরবো, এই বাম পক্ষ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -1। খেয়াল রাখবা যে এক্স স্কোয়ারের সহগ যাতে অবশ্যই 1 হয়, হ্যাঁ, বা পজিটিভ যাতে হয়, নেগেটিভ যাতে না হয়। নেগেটিভ হইলে তুমি মাইনাস দিয়ে গুণ করে সহগটা পজিটিভ করে নিবা। ওকে, এখন এক্স এর জায়গায় বসাবো এম, আর ওয়াই এর জায়গায় বসাবো 1 + m।
ইকুয়ালস টু হচ্ছে এম এ স্কোয়ার, ওয়াই এর জায়গায় হচ্ছে 1 প্লাস এম মাইনাস 1, এক্স এর জায়গায় এম, ওয়াই এর জায়গায় 1 প্লাস এম। ওকে ভাইয়া, এম এ স্কোয়ার, দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 1। এটা কত আসে? এম এ স্কোয়ার প্লাস এম এ স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 2 এম এ স্কোয়ার। 1 আর মাইনাস 1 কাটা যাবে, থাকবে হচ্ছে 2m। এখান থেকে কিন্তু তুমি চাইলে 2m কমন নিতে পারো, m প্লাস 1। ঠিক আছে, এতটুকু কি আমরা বুঝতে পারছি ভাইয়া? এখন আসো তো, খেয়াল করো, যেহেতু বলছে যে বিন্দুটা আছে বৃত্তের ভেতরে, তাহলে অবশ্যই এফ অফ এম কমা 1 প্লাস এম এইটা লেস দেন 0 হবে। কারণ কি? কারণ এই বিন্দুটা বৃত্তের ভেতরে অবস্থান করতেছে, ভেতরে অবস্থান করলে লেস দেন 0 হয়, নেগেটিভ হয়। ঠিক আছে, ওকে, তাহলে চলো এফ অফ এম কমা 1 প্লাস এম এর ভ্যালু কিন্তু এইটা, এইটা 2m m প্লাস 1 লেস দেন 0। ঠিক আছে, বা আমি যদি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম, 0 কে 2 দিয়ে ভাগ করলে তো 0ই হবে। এখন এই অসমতাটার সমাধানই হচ্ছে আনসার। এই অসমতার সমাধান কিভাবে করতে হয় এটা কি আমাদের জানা আছে? হোপফুলি তোমরা স্কুল লেভেলে এই অসমতার সমাধানটা করে আসছো। আমার মনে আছে আমাদের সিলেবাসে ক্লাস 8-এ এরকম অসমতার সমাধান ছিল, ক্লাস 8-এ প্রবাবলি, যদি আমার ভুল না হয়। সমস্যা নাই, যাদের মনে আছে তাদের তো আছেই, আর যাদের নাই তাদের জন্য আমি একটা শর্টকাট প্রসেস শিখাই দিব। এই শর্টকাট প্রসেসটা তোমার খুব কাজে লাগবে ইন্টারমিডিয়েটে। ঠিক আছে, খুব ভালো করে শিখো এসভি মেথডে অসমতার সমাধান বের করা। কি মেথডে ভাইয়া? এসভি মেথড। এসভি মেথড, এসভি মেথডে অসমতার সমাধান বের করা আমরা শিখবো। এসভি মেথডটা কি বলছে ভাই? খুব ভালো করে শুনো। এসভি মেথডটা বলছে এইখানে কয়টা রাশি আছে? 2টা রাশি আছে, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এম প্লাস 1। তুমি 2টা রাশির ভ্যালুই 0 ধরবা, 2টা রাশির ভ্যালুই 0 ধরবা। তাহলে এখান থেকে এম এর ভ্যালু 0 পাচ্ছ, আর এখান থেকে এম এর ভ্যালু -1 পাচ্ছ। ঠিক আছে, তাহলে কয়টা ভ্যালু পাচ্ছ? 2টা, একটা হচ্ছে -1, একটা হচ্ছে 0। এই ভ্যালু 2টা তুমি একটা সংখ্যা রেখায় ছোট থেকে বড় আকারে বসায় ফেলবা। এটা -1, এটা হচ্ছে 0। হ্যাঁ, যত ছোট হবে তত বায়ে থাকবে, বড় হইলে ডানে থাকবে সংখ্যা রেখা। ওকে, সংখ্যা রেখাটা কয় ভাগে ভাগ হয়েছে ভাইয়া? 3 ভাগে। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। কয় ভাগে ভাগ হয়েছে? 3 ভাগে। এখন 3 ভাগে ভাগ হয়েছে নাকি 500 ভাগে ভাগ হয়েছে তোমার দেখার দরকার নাই। কয় ভাগে ভাগ হয়েছে তোমার দেখার দরকার নাই। সবার ডান দিকের যে ভাগটা, সেই ভাগটাকে উপরে একটা পজিটিভ সাইন দিবা। সবার ডানে যেটা আছে সেটাতে একটা পজিটিভ সাইন দিবা। এবার তার ইমিডিয়েট আগেরটা দিবা নেগেটিভ। প্লাস মাইনাস এইভাবে অল্টার করাইতে থাকবা। প্লাস মাইনাস প্লাস, তার বাইরে যদি একটা পোর্শন থাকতো এটা মাইনাস হইতো, তার বাইরে একটা পোর্শন থাকলে প্লাস হতো, এইভাবে অল্টার করতে থাকবে। শেষ, শেষ, অঙ্ক শেষ। এটা মুছে দিবে, এটা তো রাফ। এখন শোনো, এই পুরা ভ্যালুটা 0-র চেয়ে ছোট, এই পুরা ভ্যালুটা 0-র থেকে ছোট, কথাটার মানে হচ্ছে এই ভ্যালুটা নেগেটিভ। এই ভ্যালুটা 0-র চেয়ে ছোট মানে হচ্ছে এই ভ্যালুটা নেগেটিভ। তাহলে সংখ্যা রেখার নেগেটিভ যে পার্টটা, এটাই হচ্ছে আনসার। সংখ্যা রেখার নেগেটিভ পার্টটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এখানে তো ইকুয়াল সাইন আছে না ভাই? ইকুয়াল নাই, তাই এই বৃত্ত 2টা ভরাট হবে না। আর যদি এখানে ইকুয়াল থাকতো তাহলে এই বৃত্ত 2টা ভরাট হইতো। ঠিক আছে, তাহলে সংখ্যা রেখার নেগেটিভ পোর্শনটা কি? -1 থেকে 0। এম এর ভ্যালু হবে -1 থেকে 0, এটাই হচ্ছে আনসার। তো কারা কারা বুঝতে পারছি? তো সি লিখে জানায় দাও, সি ফর ক্লিয়ার। একটু সি লিখে জানায় দাও, সি ফর ক্লিয়ার। ঠিক আছে।
আচ্ছা ভাইয়া, এই অঙ্কটা আরেকবার বুঝাইলে ভালো হইতো না? সেম অঙ্কটা যদি আরেকবার বুঝাইতাম ভালো হইতো। তা আমি একটা কাজ করছি, একই অঙ্ক আমি দুইবার রাখছি, এক্সাম্পল 2 তে সেম অঙ্কই রাখছি। হ্যাঁ, যাতে একই অঙ্ক দুইবারও বোঝানো হয়, বা যারা একবারে বুঝে গেছে তারা যাতে আরো একটা অঙ্কের টেস্ট পায়। ঠিক আছে, এই একই অঙ্কই। হ্যাঁ, জাস্ট বিন্দুটা একই রাখছি, বৃত্তটা আলাদা করে দিছি, এবার বলছি বৃত্তের বাহিরে অবস্থান করলে। আগেরটা ছিল ভিতরে, এবার বলছি বাহিরে। অঙ্কটা কিন্তু সেম। আবার বুঝাই অঙ্কটা, চলো আবার বুঝাই। এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু, আমি এই বৃত্তের বাম পক্ষটা ধরে নিব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 2y মাইনাস 11। এবার এফ অফ এম কমা 1 প্লাস এম ইকুয়ালস টু কি হবে, এক্স এর জায়গায় এম আর ওয়াই এর জায়গায় 1 প্লাস এম। ঠিক আছে, ওকে। এইবার আসো, এটা কি, এম স্কোয়ার প্লাস 1 প্লাস 2m প্লাস এম স্কোয়ার প্লাস 2m মাইনাস 2 মাইনাস টোয়াইস এম মাইনাস 11। ঠিক আছে, ওকে। এবার দেখো তো এম স্কোয়ার কয়টা, একটা এম স্কোয়ার, দুইটা এম স্কোয়ার, তাহলে টোয়াইস এম স্কোয়ার। হ্যাঁ দেখো তো এম কয়টা, টোয়াইস এম প্লাস টোয়াইস এম মাইনাস টোয়াইস এম। তাহলে এই টোয়াইস এম আর এই মাইনাস টোয়াইস এম আমরা কেটে দিতে পারি, থাকলো হচ্ছে একটা টোয়াইস এম। এবার দেখো তো কনস্ট্যান্ট কি, 1 মাইনাস 2 মাইনাস 11, মাইনাস 2 আর মাইনাস 11 মিলে হচ্ছে মাইনাস 13 প্লাস 1 মানে হচ্ছে মাইনাস 12। ঠিক আছে, দেখো তো বুঝছি কিনা, এই পর্যন্ত বুঝছি কিনা। এখান থেকে যদি তুমি 2 কমন নাও, এম স্কোয়ার প্লাস এম মাইনাস 6। ঠিক আছে, দেখো তো বুঝা গেল কিনা। ওকে, ওকে। এখন যেটা করব, যেহেতু বলছে কি বিন্দুটা আছে বৃত্তের বাহিরে, বিন্দুটা কোথায় আছে, বৃত্তের বাহিরে আছে। হ্যাঁ, বৃত্তের বাহিরে যদি থাকে তাহলে এইটা কি হবে, ইকুয়ালস টু 0 হবে, লেস দেন 0 হবে, নাকি গ্রেটার দেন 0 হবে? আমাকে একটু বলতে পারবা তোমরা, এই ভ্যালুটা কি হবে, কি হবে? বলছে বৃত্তের বাহিরে অবস্থান করে, তাহলে কি ইকুয়ালস টু 0 হবে, লেস দেন 0 হবে, নাকি গ্রেটার দেন 0 হবে? ভেরি গুড, গ্রেটার দেন 0 হবে, গ্রেটার দেন 0 হবে। ক্লাসের পরে ক্লাসেই হয়ে যাবে। ঠিক আছে, তুমি খালি কনসেন্ট্রেট করো, ভাইয়ের কথা শুনো, ভাইয়ের উপর বিশ্বাস রাখো। আমাদের বিশ্বাস অনেক কম, প্রবলেম হচ্ছে এটা। বিশ্বাস রাখো, দেখো ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে। ওকে, তাহলে ভাই এই ভ্যালুটা এখানে, এই ভ্যালুটা তাহলে আমি বসাই দিই। ভ্যালুটা কত, 2 এম স্কোয়ার প্লাস এম মাইনাস 6 গ্রেটার দেন 0। উভয় পক্ষকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হচ্ছে এম স্কোয়ার প্লাস এম মাইনাস 6 গ্রেটার দেন 0। হ্যাঁ, এটাকে একটু মিডল টার্ম করতে পারি কি ভাইয়া, এম স্কোয়ার প্লাস থ্রাইস এম মাইনাস টোয়াইস এম মাইনাস 6 গ্রেটার দেন 0 কি লিখতে পারি? হ্যাঁ, তাহলে কি হয়, এম কমন নিলে এম প্লাস 3 মাইনাস 2 কমন নিলে এম প্লাস 3 গ্রেটার দেন 0। ঠিক আছে, এম প্লাস 3 এম মাইনাস 2 গ্রেটার দেন 0। এবার এই অসমতাটা সমাধান করব কোন মেথডে সেটা বলো, কোন মেথডে এই অসমতাটা সমাধান করব সেটা বলো। অনেকে অনেক মেথড শিখছো, কিন্তু এটা আমরা সমাধান করব কোন মেথডে, এটা বলে দাও। কোন মেথডে? এসভি মেথডে, এসভি মেথড। ঠিক আছে, ওকে। তাহলে বলো এইটা, এখানে কয়টা রাশি আছে ভাইয়া? দুইটা রাশি, দুইটা রাশি। এগুলো মনে মনে ক্যালকুলেশন করতেছি, তোমরা যখন প্রো হয়ে যাবা
তখন এই ক্যালকুলেশন লিখতেই হবে না, মাথায় করে ফেলবা। ভাইয়া এটাকে 0 ধরবো আর এটাকেও 0 ধরবো, মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। তাহলে ভাই এখান থেকে m এর ভ্যালু কি পাবো? -3। এখান থেকে m এর ভ্যালু কি পাবো? 2। এটাকে 0 ধরলে m এর ভ্যালু -3, এটাকে 0 ধরলে m এর ভ্যালু 2। কয়টা ভ্যালু? দুইটা ভ্যালু। ছোট কোনটা? -3, বড় কোনটা? 2। তো -3, এটা হচ্ছে -3, এটা হচ্ছে 2। ঠিক আছে, এবার মুছে দাও, এটার দরকার নেই, এটা কাজ শেষ, এটা কাজ শেষ। হ্যাঁ এখন দেখো তো এখানে কি ইকুয়ালস টু আছে, গ্রেটার দেন আর ইকুয়াল আছে? ভাই ইকুয়াল নাই। ইকুয়াল যদি থাকতো এই বৃত্তগুলা ভরাট হইতো। ওকে, এখন সংখ্যা রেখার যতগুলা পোর্শনে ভাগ হয়েছে তার মধ্যে সবার ডান দিকের পোর্শনটার চিহ্ন অলওয়েজ পজিটিভ। এবার প্লাস মাইনাস অল্টার করবে, শেষ। এখন দেখো এই পুরা ভ্যালুটা 0-র চেয়ে বড়, এই পুরা ভ্যালুটা 0-র চেয়ে বড়, কথাটার মানে হচ্ছে এই জিনিসটা পজিটিভ, এই জিনিসটা 0-র চেয়ে বড়, দ্যাট মিনস হচ্ছে পজিটিভ। তাহলে সংখ্যা রেখার পজিটিভ পোর্শনটাই হচ্ছে আমাদের আনসার, সংখ্যা রেখার পজিটিভ পোর্শনটাই হচ্ছে আমাদের আনসার, এই পোর্শনটা হচ্ছে আমাদের আনসার, এই পোর্শনটা। এখন আমাকে বলো এই পোর্শনটা যদি আনসার হয় তাহলে m এর ভ্যালু লেস দেন -3 অথবা m এর ভ্যালু গ্রেটার দেন 2। m এর ভ্যালু -3-এর চেয়ে ছোট অথবা m এর ভ্যালু 2-এর চেয়ে বড়। অঙ্কটা কারা কারা বুঝছো, কেমন লাগলো এসভি মেথড, তারা তারা একটু রেসপন্স করে জানায় দাও ভাইয়াকে, ঠিক আছে? একটু জানায় দাও। এসভি মেথড আমাদের সকলের আজকে থেকে ভালোবাসার মেথড, ঠিক আছে, মনে থাকে যেন। ওকে, তাহলে দেখো আমাদের 11 নম্বর টাইপটা কিন্তু শেষ। হ্যাঁ, 11 নম্বর টাইপটা শেষ। কঠিন লাগছে, খুব কঠিন লাগছে। এই দুইটা ম্যাথ এক্সাম্পল 1 আর এক্সাম্পল 2 এইচএসসি তে আসবে না, বলে দিলাম ভাইয়া। হ্যাঁ, এইটা আসতে পারে এমসিকিউ তে, এটা এমসিকিউ তে আসতে পারে, কিন্তু এই দুইটা ম্যাথ যে একটু অ্যাডভান্স লেভেলের করাইছি, খুব কঠিন লাগছে, লাগে নাই তো? ওকে, তাহলে একটা হোমওয়ার্ক থাকলো, স্ক্রিনশট নিয়ে নাও। এই হোমওয়ার্কটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে, ঠিক আছে? আগের দিনের হোমওয়ার্ক গুলা মনে হয় তোমরা ভালোই ট্রাই করছো, আমি দেখছি যে গ্রুপে অনেকেই হোমওয়ার্ক গুলা নিয়ে কথাবার্তা বলতেছিলা, তারপরে হচ্ছে অনেকে মিলাইতে পারো নাই, হ্যাঁ এটা নিয়ে সলিউশন চাচ্ছিলা। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি হোমওয়ার্ক গুলো সেটই করছি যাতে হচ্ছে তোমরা একটু হইলেও আটকাও, একটু হইলেও আটকাও, হ্যাঁ যাতে সবাই যাতে না পারো, হ্যাঁ একটু হইলেও আটকাও। আটকাইলে হবে কি, তুমি এটা নিয়ে ভাববা, হ্যাঁ তোমার ব্রেনের সেলগুলার স্টিমুলেশন হবে আর কি। হ্যাঁ তখন যেটা হবে যে হচ্ছে তোমার ব্রেনের রিসিভিং পাওয়ার আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ টাইপ 10-এর যে এক্সাম্পলটা আমি দিছিলাম, টাইপ 10-এর যে হোমওয়ার্কটা, এটা অনেকেই আটকাইছো, হ্যাঁ অনেকেই আটকাইছো। তারপরে কিন্তু তোমাদের জন্য তোমাদের ফারিয়া আপু কিন্তু একটা সলিউশন করে লিখে দিছে, আমি একটা পোস্ট দিয়ে দিছি সলিউশনটা। তো যখন আটকাবা একটা প্রবলেম নিয়ে অনেকক্ষণ ভেবেও যখন সলিউশন বের করতে পারবা না, তখন অ্যাট দ্যাট মোমেন্ট তোমার কাছে যখন আমি সলিউশনটা প্রেজেন্ট করব, তখন দেখে যদি বুঝতে পারো, অনেক ভালো লাগা কাজ করে না? এটাই তো একটা শিক্ষা, ঠিক আছে? মাঝে মাঝে ভাই আটকাইতেও হবে, সব অঙ্কই আমি পেরে ফেলবো তো এটা হবে না, মাঝে মাঝে একটু আটকাইতে হবে, ঠিক আছে? ওকে, এখন তাহলে ভাই একটা নামাজের ব্রেক দিই আমরা, নামাজের ব্রেক দিচ্ছি। কতক্ষণ দিব? 12 মিনিট দিই, 12 মিনিট, ঠিক আছে? আমি একটা টাইমার চালু করে দিয়ে যাই, কাউন্ট ডাউন করবে। ওকে, তো টাইমলি চলে এসো, ব্রেক পিরিয়ড এখন থেকে শুরু হচ্ছে।
ওকে, উই আর ব্যাক। চলে আসছো না তোমরা? এই তো মৌসুমী জান্নাত সঠিক সময়ে চলে আসে মেয়েটা, ভেরি গুড। ওকে, টাইপ 12। টাইপ 12 কি বলছে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। বিন্দুটা কেমন? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। চলো তাহলে সলভ করি। খেয়াল করো ভাইয়া, এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের অভ্যন্তরে যদি কোনো বিন্দু থাকে, তাহলে এই বিন্দু থেকে কি বৃত্তের গায়ে কোনো স্পর্শক আঁকা যাবে? না, যাবে না। বৃত্তের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের গায়ে কোনো স্পর্শক আঁকা সম্ভব না, কোনো স্পর্শকই আঁকা যাবে না। বিন্দুটা যদি পরিধির উপরে থাকে, বিন্দুটা যদি ভাই পরিধির উপরে থাকে, সেক্ষেত্রে কি স্পর্শক আঁকা যাবে? যাবে। কয়টা যাবে? একটা স্পর্শক আঁকা যাবে, একটা। তাহলে অভ্যন্তরে থাকলে কোনো স্পর্শক আঁকা যায় না, পরিধির উপরে থাকলে একটা স্পর্শক আঁকা যায়। আর বিন্দুটা যদি ভাইয়া বৃত্তের বহিস্থ বিন্দু হয়, তাহলে ভাইয়া দুইটা স্পর্শক আঁকা যাবে। কয়টা আঁকা যাবে? দুইটা। কিরকম? একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। তাহলে খেয়াল করো, একটা বিন্দু যখন অভ্যন্তরে থাকে কোনো স্পর্শক আঁকা যায় না, যখন পরিধির উপর থাকে তখন একটা স্পর্শক আঁকা যায়, যখন বহিস্থ বিন্দু হয় তখন দুইটা স্পর্শক হয়। ঠিক আছে? ওকে, তাহলে ধরো এই যে বৃত্তটা, এই বৃত্তটার সমীকরণ সাপোজ আমি ধরে নিই, বৃত্তটার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, সাধারণ সমীকরণটা, হ্যাঁ, প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে ভাই এই বৃত্তটার কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে ও। কেন্দ্র ওকে, শোনা যাচ্ছিল তো? আচ্ছা, এবার আসো, কেন্দ্র আর স্পর্শবিন্দু যদি আমি যোগ করি, এই যে সংযোগ রেখাটা, এটাই কিন্তু বৃত্তটার ব্যাসার্ধ। এটা কি ভাইয়া? বৃত্তটার ব্যাসার্ধ। ঠিক আছে? ওকে, ধরলাম এই স্পর্শবিন্দুটা হচ্ছে সি বিন্দু। তাহলে এখানে বৃত্তটার ব্যাসার্ধ কত ভাইয়া? বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে ওসি। বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে ওসি। ওসি কত হবে ভাইয়া? এই বৃত্তটার ব্যাসার্ধ কি হয়? √g² প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। ঠিক আছে? আর এটা হচ্ছে বহিস্থ বিন্দু পি, x1, y1। ঠিক আছে? বহিস্থ বিন্দু পি x1, y1। তাহলে আরেকবার আমি ফিগারটা ব্রিফ করি। বহিস্থ একটা বিন্দু পি দেওয়া আছে, পি থেকে দুইটা স্পর্শক আঁকা যায়। একটা স্পর্শক হচ্ছে পিসি, আর একটা স্পর্শক হচ্ছে পিডি। স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে পিসি আর পিডি, এবং এই দুইটা দৈর্ঘ্য হচ্ছে সমান। এই দুইটা দৈর্ঘ্য হলো সমান। স্পর্শকের দৈর্ঘ্য হলো পিসি অথবা পিডি, এবং এই দুইটা স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে সবসময় কি হবে? সমান হবে। এটা তো চিত্র থেকেই বোঝা যাচ্ছে। ঠিক আছে? এই লেন্থটা আর এই লেন্থটা হচ্ছে সমান। আমাদেরকে এখন স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে, দ্যাট মিনস হচ্ছে পিসি অথবা পিডি এর লেন্থ বের করতে হবে। ঠিক আছে? ওকে ভাইয়া, একটা কাজ করি, আমি এই বহিস্থ বিন্দু আর কেন্দ্রটা যোগ করে দিই। বহিস্থ বিন্দু আর কেন্দ্র যোগ করে দিই, তাহলে দেখো তো ভাইয়া, ওপিসি একটা ত্রিভুজ না? এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ কেউ কি বলতে পারবা? ওপিসি, এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ? হ্যাঁ, এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন ভাইয়া? কারণ মনে রাখবা, একটু মনে রাখবা যে কেন্দ্র আর স্পর্শবিন্দুর সংযোগ রেখা স্পর্শকের উপর অলওয়েজ লম্ব হয়। কেন্দ্র আর স্পর্শবিন্দুর সংযোগ রেখা স্পর্শকের উপর হয় লম্ব। তো ওপিসি একটা সমকোণী ত্রিভুজ। ওপিসি সমকোণী ত্রিভুজ।
সমকোণী ত্রিভুজ। কারণটা কি? কারণটা কি আমার লিখে দিতে হবে? হ্যাঁ, সমকোণী ত্রিভুজ সবাই বলতেছে, আমার আগে কেমনে বলে। ভেরি গুড। কেন্দ্র আর স্পর্শবিন্দুর সংযোগ রেখা স্পর্শকের উপর হয় লম্ব, তো এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে বলে হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে ভাইয়া অতিভুজ। ঠিক আছে, তাহলে পিথাগোরাসের ফর্মুলা থেকে আমি বলতে পারি অতিভুজ ওপি এইটার বর্গ ইকুয়ালস টু হচ্ছে অপর বাহু দুইটার বর্গের যোগফল। তাহলে ওসি স্কোয়ার যোগ পিসি স্কোয়ার, ওসি স্কোয়ার যোগ পিসি স্কোয়ার। ঠিক আছে, ওকে ওকে। এখন বলো তো ভাই ওসি, ওসি মানে কি? ওসি মানে হচ্ছে ও বিন্দু আর পি বিন্দুর দূরত্ব। ওসি মানে হচ্ছে ও বিন্দু আর পি বিন্দুর দূরত্ব। আমি এটা একটু এইখানে লিখি, হ্যাঁ, ভুল বললাম, হ্যাঁ সরি, স্লিপ অফ টাং হয়ে গেছিল। ওপি, ওপি মানে হচ্ছে ও বিন্দু আর পি বিন্দুর দূরত্ব। হ্যাঁ, ওকে। ওপি মানে হচ্ছে ও বিন্দু আর পি বিন্দুর দূরত্ব। দুইটা বিন্দুর দূরত্ব কি হয়? রুট ওভার ভুজের পার্থক্যের বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ। সরল রেখার চ্যাপ্টার থেকে এই ফর্মুলাটা আসে, তোমরা মনে হয় 9-10-এ ফর্মুলাটা শিখছো। ঠিক আছে, তাহলে ওপি এই ডিস্টেন্সটা কত? রুট ওভার ভুজের পার্থক্যের বর্গ x1 মাইনাস জি, দ্যাট মিনস হচ্ছে x1 প্লাস জি হোল স্কোয়ার প্লাস কোটির পার্থক্যের বর্গ। কোটির পার্থক্য কত? y1 মাইনাস এফ, দ্যাট মিনস হচ্ছে y1 প্লাস এফ। ঠিক আছে, ওকে। এখন আসো, আমরা এইখান থেকে পিসি স্কোয়ার সমান কি লিখতে পারি? পিসি স্কোয়ার সমান হচ্ছে ওপি স্কোয়ার বিয়োগ ওসি স্কোয়ার, ওপি স্কোয়ার বিয়োগ ওসি স্কোয়ার। ঠিক আছে, এখন ওপি কত? হ্যাঁ, ওপি তো এইটা, ওপি হচ্ছে এইটা। তাহলে ওপি স্কোয়ার যদি করো তাহলে রুটটা কিন্তু উঠে যাবে। ওপি কে যদি তুমি বর্গ করো তাহলে এই রুটটা কিন্তু উঠে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে? হবে হচ্ছে x1 প্লাস জি হোল স্কোয়ার প্লাস y1 প্লাস এফ হোল স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার। ভাই ওসি কত? ওসি হচ্ছে এইটা, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন এইখানে যদি তুমি স্কোয়ার করো এই পাশে স্কোয়ার হবে, স্কোয়ার আর রুট কাটা যাবে, দ্যাট মিনস রুটটা কিন্তু উঠে যাচ্ছে। তাহলে ওসি স্কোয়ারের ভ্যালু হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা দেখতেছো, এই ফর্মুলাটা অ্যাপ্লাই যদি করি, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে ভাঙলাম, এটাকেও একইভাবে ভাঙি, y1 স্কোয়ার প্লাস 2f(y1) প্লাস এফ স্কোয়ার, মাইনাস দিয়ে এটাকে গুণ করে দিই, মাইনাস জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার প্লাস সি। খেয়াল করো তো ভাইয়া, এই জি স্কোয়ার আর মাইনাস জি স্কোয়ার কাটা, আবার দেখো এই এফ স্কোয়ার আর মাইনাস এফ স্কোয়ার কাটা, তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে x1 স্কোয়ার প্লাস y1টাকে আগে লিখি, y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2f(y1) প্লাস সি। এটা থাকলো, এটা কার ভ্যালু? এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য পিসি এর বর্গের ভ্যালু। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য পিসি কত হবে? পিসি হবে রুট ওভার এই পুরাটা x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2f(y1) প্লাস সি। এইটাই হচ্ছে আমার স্পর্শকের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে পিসি অথবা পিডি। হ্যাঁ, এই পিডি এই দুইটাই হচ্ছে সমান। দেখো ফর্মুলাটার দিকে একটু তাকাও, এটা একটা ফর্মুলা, ফর্মুলাটার দিকে খেয়াল করো। এই বহিস্থ x1 y1 বিন্দুটা
আমি জাস্ট বৃত্তের সমীকরণে বসাই দিব, এক্স এর জায়গায় x1, ওয়াই এর জায়গায় y1 বসাই দিয়ে যে ভ্যালুটা পাবো সেটার বর্গমূলই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, সেটার বর্গমূলই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। ভাই নোট করব না, প্রথমেই বলছি, ক্লাস শুরু করার প্রথমেই বলছি যে খাতা কলম সব দূরে, নোট করতে হবে না। কেন নোট করতে হবে? পরে নোট করব কখন সেটাও বলে দিব, এখন না। ক্লাসে কিচ্ছু না ভাই, খাতা কলম দূরে থাকবে, ক্লাসের সামনে থাকবে তোমার স্ক্রিনটা থাকবে, ডিভাইসের স্ক্রিনটা থাকবে, একটা ক্যালকুলেটর চাইলে রাখতে পারো, কিছু খাবার দাবার রাখবা, খাইতে থাকবা, ক্লাস করতে থাকবা, ফান। হ্যাঁ, মজা করতে হবে তো ভাই। হ্যাঁ, তুমি খালি নিজেকে এত প্রেশারাইজ করো কেন? ক্লাসের যে একটা ফিল আছে এটা নাও না কেন? ঠিক আছে, শিক্ষাই হোক জাতির বিনোদন। ওকে, তাহলে কিচ্ছু করতে হচ্ছে না ভাইয়া, জাস্ট এই বিন্দুটা তুমি বৃত্তের সমীকরণে বসাই দিবা, বসাই দিয়ে যে ভ্যালুটা পাবা সেটার বর্গমূলটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। ভাই এটা তো থিওরি বুঝাইলাম, এক্সাম্পল দেখি চলো। হ্যাঁ, 6-8 বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করো। ভালো করে বুঝো, এটা হচ্ছে আমার বৃত্তটা। ইকুয়েশন কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25। ডান পক্ষ অবশ্যই 0 হইতে হবে, না হলে 0 করে নিতে হবে। 6-8 বিন্দুটা অবশ্যই বহিস্থ বিন্দু হইতে হবে। ঠিক আছে, চেক করে দেখো 6-8 বহিস্থ কিনা, এখানে বসায় দাও, দেখবো যে গ্রেটার দেন 0 আসতেছে। হ্যাঁ, তাহলে এই বিন্দু থেকে এই বৃত্তের উপর কয়টা স্পর্শক আঁকা যাবে ভাই? 2টা স্পর্শক আঁকা যাবে, এইটা একটা আর এইটা একটা। 2টা স্পর্শকের দৈর্ঘ্যই কিন্তু ভাই সমান হবে। ঠিক আছে, এখন স্পর্শকের দৈর্ঘ্য কি হবে? স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়ালস টু কি হবে? এই 6-8 বিন্দুটা এখানে বসাই দিব, এক্স এর জায়গায় 6, ওয়াই এর জায়গায় 8। 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস 25, এই পুরাটার উপরে রুট ওভার, যে ভ্যালুটা পাবো সেটার উপরে রুট ওভার। এই যে ফর্মুলাটা কি, এই বিন্দুটা এই বৃত্তের সমীকরণে বসাই দিব, যেটা পাবো তার উপরে একটা বর্গমূল। এখন দেখো তো এই ভ্যালুটা কত আসে? 6 6 36, 8 8 64, মানে 100 বিয়োগ 25 মানে হচ্ছে 75। এটা আসে 75। 75কে তুমি লিখতে পারো 25 ইন্টু 3, 3 25 75। 25-এর বর্গমূল হচ্ছে 5, 3-এর বর্গমূল হচ্ছে √3। 5√3 একক হচ্ছে আনসার। কারা কারা বুঝছো একটু ক্লিয়ার লিখে ভাইয়াকে জানাই দাও। আপনি বুঝছেন? ভেরি গুড, মনোযোগী। ঠিক আছে, ওকে। 9-1 বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করো। তাহলে এক্ষেত্রে আনসারটা কি আমার করে দিতে হবে নাকি তোমরা পারবা? স্পর্শকের দৈর্ঘ্য কি হবে? 9,1 এখানে বসাবো। খেয়াল করতে হবে বিন্দুটা বহিস্থ কিনা চেক করে নিবা, বিন্দুটা বসায় দেখবা বহিস্থ বিন্দু হয় কিনা, গ্রেটার দেন 0 হলে বহিস্থ বিন্দু। আগের টাইপেই তো পড়াইলাম। এক্স এর জায়গায় 9, ওয়াই এর জায়গায় 1, 9 স্কোয়ার যোগ 1 স্কোয়ার বিয়োগ 8 ইন্টু 9 বিয়োগ 2 ইন্টু 1 প্লাস 4, এই ভ্যালুটার বর্গমূল। এটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। বুঝছি কিনা? ঠিক আছে, ঠিকঠাক বুঝতেছি তো ভাইয়া? প্রেশার হয়ে যাচ্ছে ব্রেনের উপরে অনেক। এইচএসসি তে উঠছো ভাইয়া, একটু তো প্রেশার নিতেই হবে। তোমরা যারা যারা পড়ালেখার মধ্যে ঢুকে গেছো তারা বুঝতে পারছো অলরেডি যে হচ্ছে 9-10 একরকম আর ইন্টারমিডিয়েটের ধাঁচটা একরকম, এবং অনেক ডিফারেন্স। এখানে অনেক সিলেবাস বড় থাকে, বই অনেকগুলা থাকে মার্কেটে। হ্যাঁ, 9-10-এর ক্ষেত্রে প্রচুর সময় পাওয়া যায়, 9-এ 1 বছর, 10-এ 1 বছর, টেস্ট পরীক্ষার পরেও আবার 2 মাস সময় পাওয়া যায়। হ্যাঁ, তো টোটাল 26 মাস সময় পাওয়া যায় তোমার এসএসসি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার।
বাট এইচএসসি প্রিপারেশন নেওয়ার জন্য ভাইয়া ফার্স্ট ইয়ারে তুমি হার্ডলি 10 মান্থ সময় পাবা, হার্ডলি। হ্যাঁ, আর সেকেন্ড ইয়ারে 6 মাস। হ্যাঁ, কত হইলো 16 মাস। টেস্টের 2 মাস পরে ধরো পরীক্ষা, তাহলে 18 মাস সময় তুমি পাবা এইচএসসি পরীক্ষার জন্য। ঠিক আছে? আর ভাইয়া আপাতত তোমাদের আমি যতক্ষণ না বৃত্তের লেকচার শেষ করতেছি ততক্ষণ পর্যন্ত কোনো বই ধরতে হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো বই ধরতে হবে না। আমি যেদিন বৃত্তের লেকচার শেষ করব সেদিন বলে দিব বই থেকে কিভাবে পড়বো। হ্যাঁ, তোমার কাজ হচ্ছে শুধু ভাইয়া আমার ক্লাস শেষে এই ভিডিওটা আরেকবার দেখবা, ক্লাস নোট তৈরি করবা আর হোমওয়ার্কটা সলভ করবা, ব্যাস, আর কিচ্ছু না। আর যারা যারা অলরেডি এই 4টা ক্লাসে এই থিওরিটা ফলো করছো তারা অলরেডি বুঝে যাওয়ার কথা যে সৌরভ ভাইয়ের ক্লাসের যে অ্যানোটেড পিডিএফটা থাকে এটাই একটা বই, এটাই একটা বই। বুঝতে পারছো? তবে এই বইটা কিন্তু আমার লেখা না, এই বইটা হচ্ছে বাজারে যে বিভিন্ন বই আছে সবগুলো বই কম্পাইল করে এখানে নিয়ে আসা। হ্যাঁ, তো এটাই একটা বই। তুমি যে ক্লাস শেষে যে অ্যানোটেড পিডিএফটা পাবা, বৃত্তের সবগুলা ক্লাস শেষে যে সবগুলো অ্যানোটেড পিডিএফ পাবা, সবগুলো যদি তুমি মার্চ করো একটা পিডিএফ হবে। এটাই একটা বই, বৃত্তের জন্য এটাই একটা বই। হ্যাঁ, এটা পড়লেই তোমার এইচএসসির জন্য প্রিপারেশন একদম 100তে 100। তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন 100তে 100, ভার্সিটি তো হবেই 100তে 100। ঠিক আছে, বাট প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস ম্যাটার্স। প্র্যাকটিসের জন্য আমরা বই করব। ঠিক আছে, বইয়ের যত থিওরি আছে এবং প্রত্যেকটা থিওরি রিলেটেড কিছু ম্যাথ আমি ক্লাসে করাই দিব এবং ওই রিলেটেড কিছু এইচডব্লিউ আমি তোমাকে দিব। আর কি চাও? এই ম্যাথটা খুব ভালো করে দেখো, প্রশ্নটা পড়ো, দেখাও যে এই বৃত্তের যে কোনো বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এটা। দুইটা বৃত্তই একই রকম, একটা শুধু পার্থক্য হচ্ছে কনস্ট্যান্টে, একটা সি আর এটা হচ্ছে সি প্রাইম। দুইটা বৃত্তই একই রকম অ্যাকচুয়ালি, যদি তুমি ছবি আঁকো, হ্যাঁ এরকম আর কি, এরকম আর কি। এইটা একটা বৃত্ত, এই বৃত্তটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। হ্যাঁ, দুইটা বৃত্তেরই কিন্তু কেন্দ্র সমান, এটারও মাইনাস জি মাইনাস এফ, এই বৃত্তটারও কিন্তু কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। দুইটা বৃত্তেরই কেন্দ্র সমান, ব্যাসার্ধ আলাদা। ঠিক আছে, আর একটা বৃত্ত হচ্ছে তোমার এরকম, একটু ছোট হবে। কিভাবে বুঝলাম ভাইয়া এটা যে ছোট হবে? সেকেন্ড বৃত্তটা যে একটু ছোট হবে, এই সেকেন্ড বৃত্তটার ইকুয়েশন হচ্ছে এই পরের ইকুয়েশনটা হচ্ছে সেকেন্ড বৃত্তটা, এটার ইকুয়েশন হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c c প্রাইম ইকুয়ালস টু 0। এটাতে সি আর এটাতে সি প্রাইম, বাকি সবকিছু সেম। কিভাবে বুঝলাম ভাইয়া? হ্যাঁ, মনে রাখবা। আচ্ছা থাক, পরে বলবো এটা। হ্যাঁ, পরে বলি, আগে এটা শেষ করি। ওকে, এখন এই যে বৃত্তটা, প্রথম বৃত্তটার পরিধির উপরে একটা বিন্দু নিলাম x1 y1, প্রথম বৃত্তটার পরিধির উপরে একটা বিন্দু নিলাম x1 y1। আমি একটু লিখি, ধরি প্রথম বৃত্তের উপরস্থ একটি বিন্দু x1, y1, এটা ধরে নিলাম। এখন ভাই x1 y1 বিন্দুটা যেহেতু প্রথম বৃত্তের উপরস্থ বিন্দু, তাহলে এই বিন্দুটা যদি আমি এই সমীকরণের বাম পক্ষে বসাই, তাহলে কি আসবে? অবশ্যই সমীকরণটা সিদ্ধ হবে, তাই না ভাইয়া? অতএব x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c ইকুয়ালস টু 0, তাই কিনা? এই বিন্দুটা যেহেতু এই বৃত্তের পরিধির উপরে আছে, তার মানে এই বিন্দুটা এখানে বসাইলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে। ডান পক্ষে 0 আছে, সো বাম পক্ষ 0 হবে। ওকে,
এখন এই বিন্দুটা থেকে আমি যদি এই ছোট বৃত্তটার উপরে স্পর্শক কয়টা আঁকতে পারবো ভাইয়া, যেহেতু বহিস্থ বিন্দু এটা, তো দুইটা স্পর্শক আঁকতে পারবো, ঠিক আছে, ধরলাম এটা। ওকে, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কতটুকু, যে এতটুকু, অথবা এতটুকু হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে। এবার লিখবো x1 y1 বিন্দু থেকে দ্বিতীয় বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য কি হবে, √, এই x1 y1 বিন্দুটা এখানে বসাই দিব, x এর জায়গায় x1, y এর জায়গায় y1, x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার 2gx1 2fy1 প্লাস c প্রাইম এই ইকুয়েশনে বসাই দিছি। অঙ্ক শেষ। কেন ভাইয়া, কিভাবে শেষ হইলো একটু বলেন না ভাইয়া। হ্যাঁ দেখো তো, এই ভ্যালুটা এখানেও আছে না, তাহলে সিটাকে, এই ভ্যালুটা কত হবে, -c। এটা সমান কি, সিটা ডান দিকে গেলে -c, সো এটার ভ্যালু হচ্ছে -c প্লাস c প্রাইম, দ্যাট মিনস হচ্ছে c প্রাইম -c, কারা কারা বুঝছি, সমান হচ্ছে c প্রাইম -c, কারা কারা বুঝতে পারছি জানাই দাও। আচ্ছা, অনেকে কম করতেছো, অনেকে জানাইছো দুই একজন যে হচ্ছে তাদের স্ক্রিন, হ্যাঁ, আটকায় যাচ্ছে। এটা ভাই আমাদের এন থেকে ঠিক আছে, তোমাদের যেটা করতে হবে যে তোমাদের ইন্টারনেট স্পিডটা একটু বেটার হলে মনে হয় ভালো হইতো, অথবা একটা কাজ করো, তুমি একটু রেজুলেশনটা কমায় নাও, রেজুলেশন যেটা দেওয়া আছে একটু কমায় নাও, রেজুলেশন কমায় নিলেও দেখতে অসুবিধা হবে না, হ্যাঁ, রেজুলেশনটা একটু কমায় নাও, তাহলে আটকানোর সম্ভাবনাটা কমে যাবে। জাকিয়া সুলতানা ভাই, আপনি অনেক সুন্দর করে বুঝান, ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ ভাই। আমি চেষ্টা করি আসলে, যাতে আমার ক্লাসটা আমার স্টুডেন্টদের জন্য ইফেক্টিভ হয়। আমি চাইলেই হাসায়া কাদায়া একটা খুব হিট একটা ক্লাস নিতে পারতাম, বাট আমার কাছে মনে হয় যে ভাই, হিট ক্লাস নেওয়ার থেকে ইফেক্টিভ ক্লাস নেওয়াটা স্টুডেন্টদের জন্য বেশি দরকার, বাট আমরা এটা অনেকেই বুঝতে পারি না। হ্যাঁ, আমরা ভাবি যে ক্লাসে একটু হাসলাম টাসলাম, হেসে একদম পেট ফেটে গেল, এটা মনে হয় জোস ক্লাস। হ্যাঁ, ওটা জোস ক্লাস, অবশ্যই ওটারও দরকার আছে, পড়াশোনার প্রতি আগ্রহটা ধরে রাখতে হেল্প করে। আবার টাইম তো লিমিটেড, তো লিমিটেড টাইমে, মিনিমাম টাইমে আমি ম্যাক্সিমাম ইফেক্ট কখন দিতে পারবো, হ্যাঁ, এটা নিয়ে আমি কাজ করি। তো আমার ক্লাস হচ্ছে যারা খুবই সিরিয়াস স্টুডেন্ট, যাদের একটা অ্যাম্বিশন আছে, যারা পড়াশোনা করে ভালো কিছু হইতে চায়, হ্যাঁ, আমার ক্লাসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের জন্য, হ্যাঁ, বা যারা কাম ব্যাক করতে চায় অ্যাটলিস্ট, হ্যাঁ, আগে হয়তো ভালো করে পড়াশোনা করে নাই, এখন করব, তাদের জন্য, হ্যাঁ, যাতে আমার ক্লাস করার পরে, বাজারে তো 6-7টা বই আছে, তুমি যে রাইটারের বই নাও না কেন, তুমি খেয়াল করে দেখবা, বৃত্ত আমি পড়াচ্ছি, সৌরভ ভাই পড়াচ্ছে, বৃত্তে তুমি কোথাও আটকাবা না। তুমি আমার ক্লাসের সবগুলা ম্যাথ উইথ হোমওয়ার্ক, হ্যাঁ, আমার সিস্টেম অনুসারে করো, আমি যেভাবে বলছি, ক্লাস করবা, তারপরে হচ্ছে নোট বানাবা, তারপরে হোমওয়ার্ক করবা, হ্যাঁ, এই সিস্টেমে করো, কোনো ম্যাথে আটকাবা না তুমি, বাজারে যত রাইটার বই আছে, কেতাব স্যারের বই সহ, ঠিক আছে, আমার ক্লাসের পিডিএফটাই একটা বই ভাই, ঠিক আছে। তোমরা হচ্ছে আমাদের স্টুডেন্ট, হ্যাঁ, আমার স্টুডেন্ট, তোমরা হচ্ছে আমাদের, কিন্তু কাইন্ড অফ আমাদের বার্তাটা কিন্তু পৌঁছানোর দায়িত্ব ভাইয়া তোমার। তো ক্লাস শেষে ক্লাস কেমন লাগে, বা ঠিকঠাক বোঝা যায় কিনা, ক্লাসটা ইফেক্টিভ ছিল কিনা, ইফেক্টিভ এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, ইফেক্টিভ কিনা, হিট এক জিনিস, ইফেক্টিভ এক জিনিস, ঠিক আছে। শিখোর ক্লাস ইফেক্টিভ কিনা এটা জানাবে কারা, শিখো স্টুডেন্টরা না টিচাররা? স্টুডেন্টরা জানাবে। কোথায় জানাবে? তোমরা এডুকেশনাল যত প্ল্যাটফর্মে ইনভলভ আসো, শিখো শিখবো জিতবো গ্রুপ হইতে পারে,
বা আদার্স যে গ্রুপগুলো আছে ফেসবুকে যেখানে পড়াশোনা নিয়ে কথাবার্তা হয়, হ্যাঁ ওইখানে তোমরা জানাবা শিখর ক্লাস ইফেক্টিভ হয় কিনা, যাতে তোমার বার্তাটা পেয়ে অন্য স্টুডেন্টরাও ইন্সপায়ার্ড হয় একটা ভালো ক্লাস কিভাবে করা যায়। অনেকেই আছে, হ্যাঁ অন্যান্য জায়গায় অনেকেই আছে যারা হচ্ছে হিট ক্লাস নেওয়ার প্রতি, দেখা যায় যে একটা ক্লাসে কন্টেন্ট কমায় দিল, অনেকক্ষণ গল্প করলো, স্টুডেন্টও খুশি টিচারও খুশি, ঠিক আছে। বাট এটা তো আসলে আলটিমেটলি স্টুডেন্ট নিজেও বুঝতেছে না যে তারই যে ক্ষতি হচ্ছে। হ্যাঁ পরীক্ষার আগে যে যখন দেখবে যে কঠিন ম্যাথগুলা পারতেছে না, যে ম্যাথগুলা পরীক্ষায় প্রায়ই আসে, ঘুরে ফিরে প্রায়ই আসে, সেই ম্যাথগুলা পারতেছে না, খালি গুটি কয়েক কত কিছু ম্যাথ পারে, হ্যাঁ একটু ঘুরাই দিলে পারে না, তখন সাফারটা করবে কিন্তু তারাই, টিচার সাফার করবে না, সাফার করবে স্টুডেন্ট। তো এই সঠিক বার্তাটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব ভাইয়া শিখো টিচারদের না, শিখো স্টুডেন্টদের। তো তোমরা যত গ্রুপে আসো, শিখো শিখবো জিতবো হোক বা আদার্স যত প্ল্যাটফর্ম গুলা হোক ফেসবুকে, যেখানে হচ্ছে এইচএসসি লেভেলের পড়াশোনা নিয়ে কথাবার্তা হয়, সায়েন্স বেসড পড়াশোনা নিয়ে বেশি কথাবার্তা হয়, এখানে এই বার্তাটা ছড়ায় দেওয়ার দায়িত্বটা হচ্ছে ভাইয়া তোমাদের, ঠিক আছে। ওকে, তাহলে এই ম্যাথটা আরেকবার বুঝাই দেই ভাইয়া। আমাকে দেখাইতে বলছে এই বৃত্তের যে কোনো বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এইটা হবে। এখন দেখো এই বৃত্তটার পার্থক্য হচ্ছে শুধুমাত্র কনস্ট্যান্টে, বাকি সবকিছু সমান, তার মানে এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র সমান, ঠিক আছে। এইটা হচ্ছে প্রথম বৃত্তটা ইয়েলো কালারের, গ্রিন কালারের বৃত্তটা হচ্ছে সেকেন্ড বৃত্তটা। ওকে, এখন এই ইয়েলো কালারের বৃত্তের পরিধির উপরে একটা র্যান্ডম বিন্দু নিলাম x1 y1। এই বিন্দুটা যেহেতু পরিধির উপরস্থ বিন্দু, তাহলে এই বিন্দু দিয়ে কিন্তু এই সমীকরণটা স্যাটিসফাইড হবে। x এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসাই দিলাম, বসাই দিয়ে আমরা এই ভ্যালুটা পাচ্ছি, ঠিক আছে। এই ভ্যালুটা পাচ্ছি, খেয়াল করে দেখো এই ভ্যালুটা সমান 0। ওকে, এখন এই x1 y1 বিন্দু থেকে আমি দ্বিতীয় বৃত্তের উপর, গ্রিন কালারের বৃত্তের উপর একটা স্পর্শক আঁকলাম, এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্যটা কি হবে, এই বিন্দুটা এখানে বসায় দিব, যে ভ্যালুটা থাকবে তার বর্গমূল। হ্যাঁ বিন্দুটা এখানে বসায় দিলাম, দ্বিতীয় বৃত্তের ইকুয়েশন এইখানে বসায় দিলাম, যে ভ্যালুটা থাকলো তার বর্গমূল। এখন এই যে দাগায় দিছি এই জায়গাটা হচ্ছে এতটুকু, এটা কিন্তু সমান, এই ভ্যালুটা হচ্ছে -c, এই ভ্যালুটা হচ্ছে -c, আর এটা হচ্ছে +c', সি প্রাইমটা বাইরে লিখলাম, সিটা না লিখলাম, শেষ, ঠিক আছে। এখন মনে রাখবে একটা একটা এক্সট্রা কথা ফর বুয়েট ড্রিমার্স। বুয়েট ড্রিমার কারা কারা আসো? অনেকে ভয় পায় বুয়েট নিয়ে ড্রিম দেখতে, ওদেরকে অনেককে বলা হয়, ছোটবেলা থেকে শেখানো হয় যে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নাই। আমিও বলি যে ছেঁড়া খাতায় শুয়ে আসলে লাখ টাকার স্বপ্ন দেখো না, ছেঁড়া খাতায় শুয়ে তুমি বিলিয়ন বিলিয়ন ডলারের স্বপ্ন দেখো। হ্যাঁ পৃথিবীর যারা শীর্ষস্থানীয় ধনী, তাদের আসলে যারা একদম শীর্ষস্থানীয় ধনী, তারা হচ্ছে দুই ভাবে ধনী হয়েছে। দুই ভাবে ধনী হয়েছে কিভাবে ভাইয়া একটু বলি। একটা ওয়ে হচ্ছে ইনহেরিটেন্স, পৈতৃক সূত্রে অনেক ধন সম্পদ পাইছে। এক্সাম্পল দিতে পারবা? ধীরুভাই আম্বানি নামে ভারতের খুব বিখ্যাত একজন ব্যবসায়ীর দুই পুত্র ছিল, একজনের নাম অনিল আম্বানি, একজনের নাম মুকেশ আম্বানি। এই ধীরুভাই আম্বানি মৃত্যুর পূর্বে তার হিউজ সম্পত্তি দুই ছেলেকে সমানভাবে ভাগ করে দিয়ে যায়। বড় ছেলে অনিল আম্বানি তার সম্পত্তির অংশটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু ব্যবসায় ভালো করতে পারেনি, আলটিমেটলি সে একসময় দেউলিয়া হয়ে যায়। আর ছোট ভাই মুকেশ আম্বানি, হ্যাঁ ভালো ব্যবসাটাকে আরো বাড়ায় নেয়, এবং একসময় সে আরো প্রপার্টি ক্রয় করে, ভাইয়ের সম্পত্তিগুলোও নিজে টাকা দিয়ে কিনে ফেলে। হ্যাঁ দেখা যায় সে অনেক বড় বড় লোক হয়ে যায়, এবং সে ভারতের শীর্ষ ধনী বর্তমান। নাম কি? মুকেশ আম্বানি। তার অর্থের সোর্স অবশ্যই তার পরিশ্রম, তার মেধা, এটা তো আছেই, বাট ইনিশিয়ালি কিন্তু সে পৈতৃক সূত্রে একটা বিশাল সম্পত্তির মালিক হয়েছে, বাবার ব্যবসায় বসে গেছে, ঠিক আছে। আবার দেখো আরেক শ্রেণী আছে, যেমন হচ্ছে উদাহরণটাই আগে দিই, ওয়ারেন বাফেট। এই লোক কিন্তু পৈতৃক সূত্রে এত কিছু ছিল না তার, সে ডেলিভারি বয়েরও চাকরি করত। হ্যাঁ সে যখন ডেলিভারি দিত তখন দেখতো, ফুড ডেলিভারি করতো, তখন দেখতো যে কোকা কোলা খুবই মানুষের মধ্যে ক্রেজ তৈরি করছে, মানুষজন কোকা কোলা অনেক খায়। হ্যাঁ তখন সে কোকের কিছু শেয়ার কিনে রাখে, এবং সে হচ্ছে এইভাবে আস্তে আস্তে ইনভেস্ট করে করে সে একসময় পৃথিবীর শীর্ষ ধনী হয়ে যায়। হ্যাঁ সে কিন্তু পৈতৃক সূত্রে অনেক কিছু পাইছে, সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছে এমনটা না। তো এটা হচ্ছে তার হচ্ছে অ্যাচিভমেন্ট, সেটা অ্যাচিভ করছে, অ্যাচিভ করছে।
যেটা ভাই ইনহেরিটেন্স, এইটাতে মোস্ট অফ দ্য কেসে কিন্তু ক্রেডিটটা হচ্ছে তার বাবার, আর যেটা অ্যাচিভ করে হয় সেটা হচ্ছে মোস্ট অফ দ্য কেসে ক্রেডিটটা হচ্ছে যে অ্যাচিভ করে তার। তো তোমাকে যদি বড়লোক হওয়ার দুইটা অপশন দেওয়া হয়, তুমি কোনটা চুজ করবা, ইনহেরিটেন্স নাকি অ্যাচিভ পার্সোনাল অ্যাচিভমেন্ট? ইনহেরিটেন্সের মধ্যে একটা আরাম আছে যে কষ্ট করতে হয় না, পেয়ে গেলাম। বাট ভাইয়া যে জিনিসটা অর্জন করতে যত বেশি কষ্ট করতে হয় না, সেটা অ্যাচিভ করার পরে ফিলিংসটা ওই রকমই হয়। ঠিক আছে, আলটিমেটলি তো মানুষ বাঁচে তার ইন্টারনাল হ্যাপিনেসের জন্য। হ্যাঁ, তো হ্যাপিনেসটা কখন আসবে? যখন নিজের পরিশ্রম এটার মধ্যে মিশে থাকে। হ্যাঁ, সো ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা কেন দেখবা? স্বপ্ন যদি দেখতেই হয় ভাইয়া, বিলিয়ন বিলিয়ন ডলারের স্বপ্ন দেখো, লাখ টাকা কেন দেখবা? হ্যাঁ, তো স্বপ্ন দেখো। হোমওয়ার্কটা ছিল, হোমওয়ার্কের স্ক্রিনশটটা একটু নিয়ে নিই, ঠিক আছে? ওকে, ও কি জানি কথা বলতে চাইছিলাম বুয়েট ড্রিমারদের জন্য। বুয়েট ড্রিমারদের জন্য কথাটা হচ্ছে, যেই বৃত্তের কনস্ট্যান্ট যত বড় হয় সেই বৃত্ত তত ছোট হয়। যেই বৃত্তের কনস্ট্যান্ট যত বড় হয় সেই বৃত্ত তত ছোট হয়। কেন ভাইয়া? কারণ বৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা কি? ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে √g² + f² - c। ব্যাসার্ধের ফর্মুলা এটা না? তাহলে কনস্ট্যান্টটা কি আলটিমেটলি বিয়োগ হয়ে যাচ্ছে না? তাহলে কনস্ট্যান্ট যত বড় হবে, বিয়োগ করলে বিয়োগফল তত ছোট হবে। তো যেই বৃত্তের ব্যাসার্ধ যত বড় হয়, বৃত্ত তত ছোট হয়। ঠিক আছে, সরি ভুল বললাম। যেই বৃত্তের কনস্ট্যান্ট যত বড় হয়, বৃত্ত তত ছোট হয়। যেই বৃত্তের কনস্ট্যান্ট যত বড়, সেই বৃত্তের ব্যাসার্ধ তত ছোট, তো বৃত্তও তত ছোট। ঠিক আছে, এখন এইখানে তুমি খেয়াল করো, আমাকে স্পর্শকের দৈর্ঘ্য এটা দেখাতে বলছে, তাহলে অবশ্যই এখানে C'(C) এর চেয়ে বড় হইতেই হবে, অবশ্যই। কারণ কি? যদি C'(C) এর থেকে ছোট হয়ে যায়, তাহলে রুটের ভিতরে মাইনাস চলে আসবে, আর তখনই সৌরভ ভাইয়ের কবিতাটা মনে পড়বে, রুটের ভিতর মাইনাস তুমি, তুমি আমার আই, কল্পনাতেই দাও যে ধরা, বাস্তবেতে নাই। তো এইখানে এই জিনিসটা ভ্যালিড হওয়ার জন্য C' অবশ্যই C এর চেয়ে বড় হইতে হবে। তাহলে এই দুইটা বৃত্তের সবকিছুই সেম, খালি কনস্ট্যান্ট আলাদা, এটার কনস্ট্যান্ট এটার চেয়ে বড়, যার কনস্ট্যান্ট যত বড় সে তত ছোট। কারা কারা বুঝছি? কারা কারা বুঝছে? এটা ফর বুয়েট ড্রিমার্স, অনলি ফর বুয়েট ড্রিমার্স। এত ডিপে যে ভাইয়া এক্সপ্লেনেশন তুমি আসলে খুব কম জায়গাতেই পাবা ভাইয়া, বিশেষত এর থেকে তো আরো না। ঠিক আছে, শিখতেই পাবা। শিখর টিচার্স প্যানেল তুমি দেখো, আমি পড়াচ্ছি কত বছর হয়ে গেছে, 14-15 বছর হয়ে গেছে। এনাম ভাই, ইকবাল ভাই আমার সিনিয়র, নাইম আমার ইমিডিয়েট জুনিয়র। নাইম পড়াচ্ছে এক যুগের বেশি সময় ধরে। একটা কাজ যখন এক যুগের বেশি সময় ধরে একটা মানুষ করে, তাহলে তখন তো ওইটার উপর তার একটা এফিসিয়েন্সি অটোমেটিক গ্রো করে। ঠিক আছে, তো এই শিখর বার্তাটা ভাইয়া পৌঁছানোর দায়িত্ব ভাইয়া তোমাদের, শিখো স্টুডেন্টদের। এডুকেশনাল যত প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, যেখানে তুমি আসো, কানেক্টেড আসো, সেখানে আলোচনা করবা, বলবা সবাই। বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট উপকৃত হোক, প্রকৃত শিক্ষাটা পাক। চলো ভাইয়া, হোমওয়ার্কের স্ক্রিনশট নেওয়া হয়েছে, নেক্সট টাইপে চলে যাই। টাইপ নাম্বার 13, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয়। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয়। ভাই খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, এই যে এই টাইপটা, এই যে পড়ছিলাম না, এই যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকছিলাম। আচ্ছা আমাকে বলো তো ভাই, এই কোণটা যদি থেটা হয়, এটা তো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই কোণটা থেটা হইলে ভাই এটাও কিন্তু থেটাই হবে। হ্যাঁ, এই রেখাটা কিন্তু এই টোটাল অ্যাঙ্গেলটাকে সমান ভাগে ভাগ করছে টোটাল কোণটাকে। ঠিক আছে, আমি যেহেতু উপরের চিত্রটা নিয়ে প্রমাণ করছিলাম, আমি চাইলে কিন্তু ভাইয়া এই প্রমাণটা এই দুইটা বিন্দু যোগ করেও প্রমাণটা দেখাইতে পারতাম। আমি চাইলে এই পাশেও দেখাইতে পারতাম। ঠিক আছে, এই দুইটা যোগ করেও দেখাইতে পারতাম। এখন খেয়াল করো তো ভাই, এটা 90 ডিগ্রি মানে কি? এটাও 90 ডিগ্রি, তাই না ভাইয়া? এখন দেখো তো, এই যে ওপিডি, এটা কি ত্রিভুজ? ওপিডি। হ্যাঁ, ওপিডিও একটা সমকোণী ত্রিভুজ। ওপিডি কি ত্রিভুজ ভাইয়া? ওপিডিও ভাইয়া একটা সমকোণী ত্রিভুজ।
এখান থেকে তুমি কি পাও? ওপিডি সমকোণী ত্রিভুজ থেকে তুমি কি পাও? ট্যান থেটা। ট্যান থেটা সমান কত? হ্যাঁ, ট্যান থেটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এই ওপিডি এই সমকোণী ত্রিভুজের থেটার বিপরীত বাহু ওডি হচ্ছে লম্ব। ওডি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে পিডি। পিডি তাহলে একটু খেয়াল করো তো ভাইয়া, ওডি মানে কি? ওডি মানে হচ্ছে ভাইয়া, ওডি মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওডি মানে কি? ব্যাসার্ধ। আর পিডি মানে হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। পিডি মানে স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে ট্যান থেটা সমান ব্যাসার্ধ বাই স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে থেটা সমান কি? থেটা সমান ট্যান ইনভার্স ব্যাসার্ধ বাই স্পর্শকের দৈর্ঘ্য। থেটা সমান ট্যান ইনভার্স ব্যাসার্ধ বাই স্পর্শকের দৈর্ঘ্য। এখন স্পর্শক দুইটার মধ্যবর্তী কোণ কি থেটা নাকি টু থেটা? স্পর্শক দুইটার মধ্যবর্তী কোণ, এই পুরা কোণটা যদি ভাই আলফা হয়, তাহলে ভাই আলফা সমান হচ্ছে টু থেটা। আলফা সমান কি? টু থেটা। তাহলে আলফা সমান হচ্ছে টু ট্যান ইনভার্স ব্যাসার্ধ বাই স্পর্শকের দৈর্ঘ্য। ব্যাসার্ধ ব্যাসার্ধ ডিভাইডেড বাই স্পর্শকের দৈর্ঘ্য। কারা কারা বুঝছি? স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে। কারা কারা বুঝছি একটু জানাই দিই। এটা একটা ফর্মুলা, এই যে এইটাও একটা ফর্মুলা, ঠিক আছে। স্পর্শকদ্বয়ের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে টু ট্যান ইনভার্স ব্যাসার্ধ বাই স্পর্শকের দৈর্ঘ্য। টু ট্যান ইনভার্স ব্যাসার্ধ বাই স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকদ্বয়ের মধ্যবর্তী কোণ টু ট্যান ইনভার্স ব্যাসার্ধ বাই স্পর্শকের দৈর্ঘ্য। এখন দেখো তো ভাইয়া, এত বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? অঙ্কিত স্পর্শকদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা যদি হয়, আলফা সমান হবে টু ট্যান ইনভার্স, উপরে হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ফর্মুলা, নিচে হচ্ছে ভাই স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্য ভাইয়া, ঠিক আছে। এখন আসো তো ভাই টু ট্যান ইনভার্স, এই বৃত্তটার ব্যাসার্ধ কত আমাকে একটু কমেন্টে জানাবা কি? স্পষ্ট করে জানাবা এই বৃত্তটার ব্যাসার্ধ কত। এই বৃত্তটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25। এটাকে ডান দিকে নিলে 25 মানে হচ্ছে 5 স্কোয়ার। বৃত্তটার ব্যাসার্ধ কত? 5। হ্যাঁ, স্পর্শকের দৈর্ঘ্য তো আগের অঙ্কেই বের করছিলাম। 6-8 বিন্দু থেকে এত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য, এই যে ভাই বের করছিলাম না, বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত বের করছিলাম? 5√3 একক। 5√3 তো আগেই বের করছিলাম, তাই আর নতুন করে বের করলাম না। এখানে বসায় দিলাম 5√3। 5 কাটা যাবে, থাকবে কি? 2 tan ইনভার্স 1/√3। হ্যাঁ, 2 ইন্টু tan ইনভার্স 1/√3 ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। দ্যাট মিনস আসতেছে হচ্ছে 60 ডিগ্রি। শেষ, ঠিক আছে। আনসার হচ্ছে 60 ডিগ্রি। বুঝছি তো ভাইয়া। এত বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করে। এটা হোমওয়ার্ক, স্ক্রিনশটটা দ্রুত নিয়ে ফেলো এবং ডান লিখে জানায় দাও যে স্ক্রিনশট নেওয়া ডান, ঠিক আছে। সি প্রাইম বড় কেন ভাই? সি প্রাইম যদি ছোট হয় তাহলে রুটের ভিতর নেগেটিভ চলে আসতো। ওইখানে ছিল সি প্রাইম মাইনাস সি। এখন ধরো সি প্রাইম ছোট, তাহলে সি প্রাইম যদি ছোট হয়, ছোটটা সি তাহলে বড়, ছোটটার থেকে বড়টা বিয়োগ করলে বিয়োগ ফলটা কি হবে? রুটের ভিতর নেগেটিভ চলে আসবে। তো সি প্রাইম ছোট হইতে পারবে না, সি প্রাইম অবশ্যই বড় হইতে হবে সি এর চেয়ে। যদি বড় হয় তাহলে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা মানে হচ্ছে পজিটিভ সংখ্যা। সেক্ষেত্রে রুটের ভিতরে একটা পজিটিভ সংখ্যা থাকতে পারে, ঠিক আছে ভাইয়া। ওকে, দুই কেন হয়েছে কারণটা হচ্ছে এই যে ভাই বুঝাইলাম যে দেখো, এইখানে এই কোণটা ছিল থেটা আর এই কোণটাও থেটা, কিন্তু স্পর্শকদ্বয়ের মধ্যবর্তী কোণ তো এইটা। এটা কি টু থেটা না? থেটা প্লাস থেটা মানে কি টু থেটা। এইটা থেটা, এটা থেটা। তো স্পর্শকদ্বয়ের মধ্যবর্তী কোণ তো টু থেটা, এই কারণে একটা টু আসছে, ঠিক আছে। ওকে।
টাইপ নাম্বার 14। ক্লাস কেমন লাগতেছে? বুঝতেছি তো। ক্লাস টাইম যদি আমি একটু বাড়াই, কার কার আপত্তি নাই? কার কার আপত্তি নাই? যারা যারা একটু চাও যে ভাইয়া বৃত্তের ক্লাসটা খুব মজা লাগতেছে, একটু একটু আরো পড়ান, তারা তারা একটু লিখবা যে সি, সি ফর কন্টিনিউ, সি ফর কন্টিনিউ। টাইপ 14 বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দ্বয়ের সমীকরণ নির্ণয়। ঠিক আছে, ওকে। অনেকেই কমেন্ট করতেছো, অনেকের ডিফারেন্ট ডিফারেন্ট কমেন্ট আছে, আপত্তি আছে এরকমও আছে, আপত্তি নাই এরকমও আছে, বাট সংখ্যায় বেশি, সংখ্যায় জয়যুক্ত কারা হয়েছে? কমেন্টে সবচেয়ে বেশি কমেন্ট কোনটা আসতেছে? কন্টিনিউ। ওকে, ওকে কন্টিনিউ। আর যেহেতু ম্যাক্সিমাম কমেন্ট কন্টিনিউ আসছে, সি আসছে, সো কন্টিনিউ হবে। একটু ক্লাস টাইম 20 মিনিট লেন্দি হবে। ওকে, ক্লাসে কোনো প্যারা নিও না ভাই, নোট টোট তোলার দরকার নেই। আর কারো যদি ভাই 1.5 ঘন্টার মধ্যে মাথায় হ্যাং হয়ে যায়, তাকে আমি বলবো মাথায় হ্যাং হয়ে গেলে ভাই পড়া তুমি কন্টিনিউ করো না, তুমি এই স্পেসিফিক এই পোর্শনটা তুমি পরবর্তীতে আবার দেখে নিও। তোমাকে তো আলটিমেটলি পুরো ক্লাসটা আবার করতেই হবে, নোট করবা না, তখন তো আরেকবার দেখতে হবে, তখন তুমি দেখে নিও। ঠিক আছে, তুমি লিভ নিও, সমস্যা না। আমি সাজেস্ট করি সবসময়, তোমার যদি এখন পড়তে ইচ্ছা না করে তাহলে তুমি পড়বা না, তুমি তখনই পড়ো যখন তোমার পড়তে ইচ্ছা করে। তবে ভাইয়া এই পড়তে ইচ্ছা করার প্রবণতাটা বাড়াইতে হবে। কি কি কাজ করলে পড়তে ইচ্ছা করবে সেই জিনিসটা নিয়ে তোমার কাজ করতে হবে। আমরা আসলে এটা করি না। ঠিক আছে, তো এই কারণে আমি কিছু হ্যাবিট সাজেস্ট করি তোমাদেরকে আমি এর আগের দিন কয়টা হ্যাবিটের কথা বলছিলাম? কিছু হ্যাবিট বলছিলাম না? কি কি হ্যাবিট বলছিলাম? আহ কি কি ছিল? আজকেও হ্যাবিট দিব তোমাদেরকে। কে কে প্র্যাকটিস করা অলরেডি শুরু করছো? প্রথমে ছিল ফিজিক্যাল ট্রেনিং, তাই না? ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল ট্রেনিং। এরপরে ছিল হচ্ছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস, তারপরে হচ্ছে আর্লি টু বেড সংক্ষেপে লিখলাম, আর্লি টু রাইজ আছে কিন্তু, হ্যাঁ। আগে ঘুমাইলে আর পরে উঠলা তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, বেশি ঘুমানো হচ্ছে একটা হতাশার লক্ষণ, ডিপ্রেসড মানুষরা বেশি ঘুমায়। হ্যাঁ, এরপরে ছিল ফুড হ্যাবিট, তারপরে ফুড হ্যাবিটের মধ্যে বলছিলাম যে স্বাস্থ্যকর খাবার খাবো, ফাস্ট ফুড জাঙ্ক ফুড অ্যাভয়েড করবো, সফট ড্রিঙ্কস অ্যাভয়েড করবো। সফট ড্রিঙ্কস খুবই ক্ষতিকর। পার্সোনালি আমি সফট ড্রিঙ্কস খাই না। কেউ যদি সফট ড্রিঙ্কস ফ্রিও দেয় বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে, শিখর প্রোগ্রামেও সফট ড্রিঙ্কস দেয়, আমি নেই না। হ্যাঁ, ওটা নেই না, লাগে না। আমিও নেই না, বাসার কারোর জন্য নিয়েও যাই না। যে জিনিসটা আমি খাচ্ছি না সেটা আমার ফ্যামিলি মেম্বারকে কেন আমি খাওয়াবো? ঠিক আছে, আমি এমন বাঙালি না যে হচ্ছে আলকাতরা ফ্রি দিলে ওইটাই খাইতে হবে। ঠিক আছে, সফট ড্রিঙ্কস হচ্ছে কাইন্ড অফ ওই আলকাতরার মতোই। ঠিক আছে, তারপর 4 নাম্বারটা জানি কি বলছিলাম ভাইয়া? এরপরে গতদিন কি বলছিলাম? এটা টু ডু লিস্ট মেনটেন করতে বলছিলাম। টু ডু লিস্ট, একটা উইকলি আর একটা হচ্ছে ডেইলি টু ডু লিস্ট। ঠিক আছে, আজকে দিব আজকের জন্য। ঠিক আছে, প্রথমটা আজকে কি দিব? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়ালিটি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়ালিটি, বাস্তবতা বুঝতে শেখা। আন্ডারস্ট্যান্ডিং দ্য রিয়ালিটি, বাস্তবতা বুঝতে শেখা। একটু উদাহরণ দিই, তোমরা গত আমার ম্যাথ ক্লাস করার পরে অনেকেই আমাকে হোমওয়ার্ক ইনবক্স করে বলো, হ্যাঁ, যে ভাই একটু দেখে দেন ঠিক আছে কিনা। আমিও বুঝি, আমি যদি সবার হোমওয়ার্ক দেখে দিতে পারি খুবই ভালো হয়। হ্যাঁ, তোমাদের পড়ার আগ্রহ থেকেই তোমরা আমাকে মেসেজটা দাও, তোমরা যখন এই মেসেজটা দাও তখন আমার খুবই ভালো লাগে। বাট আনফর্চুনেটলি আমি সবার মেসেজে রিপ্লাই দিতে পারি না। কেন পারি না ভাইয়া? কারণ আমার অনেক ভাব, আমার স্টুডেন্ট আমাকে নক দিছে, আমি কেন রিপ্লাই দিব? আমি অনেক বড় টিচার না? ব্যাপারটা এরকম না আসলে ভাই। আমি আসলে একটা মানুষ, আমার ক্লাস করতেছো, এই মুহূর্তে লাইভে আসো 500 600, কখনো 1000-এর উপরে লাইভে থাকো। হ্যাঁ, অনেকেই আমাকে, কিন্তু তুমি একা না, এরকম প্রায় মনে করো প্রতি ক্লাস শেষে 60 70 80 জন বা 100 জনের উপরেও আমাকে নক দেয় হোমওয়ার্ক চেক করতে, বা কোনো একটা বিষয়ে টিপস চায়, বা এটা বুঝতেছি না, এটা আরেকবার বুঝায় দেন ভাইয়া, এটা একটু ইজিলি বলে দেন ভাইয়া। এখন মনে করো যে আমার একটা ফুল টাইম জব, এখানে আমি পার্ট টাইম পড়াচ্ছি,
আমার নিজেরও তো একটু সময়, আবার আমার কিন্তু আবার ক্লাসে আসার আগে বইগুলা সব অ্যানালাইসিস করে কি পড়াবো, কতটুকু পড়াবো, কি হোমওয়ার্ক দিব, কি এক্সাম্পল করাবো, এগুলোও মানে চিন্তা করে আসতে হয়। ওইটার জন্য আমার টাইম বানাইতে হয়, টাইম দিতে হয় আরকি। হ্যাঁ? তো সবকিছু মিলায়া আসলে সবার হোমওয়ার্ক একটা, একটা করে দেখে দেওয়া তো আমার পক্ষে পসিবল হয় না, বা সবাইকে রিপ্লাই দেওয়াও আমার পক্ষে পসিবল হয় না। বাট তোমরা অনেকেই আমার উপর মন খারাপ করে বসে আছো। তো এইজন্যই বললাম আন্ডারস্ট্যান্ডিং দ্য রিয়ালিটি। ঠিক আছে? অনেকে ক্লাসে বলো যে, "ভাই আরো একবার বুঝান। ২ বার বুঝাইছি, আরো একবার বুঝান।" ভাইয়া ঠিক আছে, তোমার কথা আমি আরো একবার বুঝাইতে পারি। বাট প্রবলেমটা কি ভাইয়া? আমার তো টপিকটা শেষও করতে হবে। একই জিনিস বারবার বুঝাইতে যেয়ে ধরো যে ২ টা ইম্পোর্টেন্ট টপিক আমি পড়াইলামই না। এটা কি ভালো হইলো বলো? বেটার হয় না? যে হচ্ছে যেই জায়গাটা বুঝি নাই ওই জায়গাটা আরেকবার দেখে ফেলা। ওকে, একটা কথা আছে না? ইংরেজিতে একটা কথা আছে। "দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড।" হ্যাঁ, "দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড।" এক পাল ভেড়া, হ্যাঁ, কি হয়েছে দেখো। এটা হচ্ছে একটা নদী। হ্যাঁ, এক পাল ভেড়া আছে এইখানে, এই পারে এক পাল ভেড়া। হ্যাঁ, অনেকগুলো ভেড়া। হ্যাঁ, ঘাস খাচ্ছে। হ্যাঁ, ঘাস খাচ্ছে। কিন্তু ঘাসগুলা ভাল লাগতেছে না, টেস্টি লাগতেছে না। তাদের কাছে মনে হচ্ছে ওই পারে যে ঘাসগুলা আছে এগুলা আরো বেশি গ্রিন, আরো বেশি সতেজ, আরো বেশি সবুজ। ওই ঘাসগুলা যদি আমরা খাইতে পারতাম তাহলে অনেক ভাল লাগতো, অনেক মজা হইতো, অনেক টেস্টি লাগতো। তো দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড। এইটার একটা বাংলা আছে। কেউ বাংলাটা বলতে পারবা এই সেন্টেন্সটার? দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড, এটার বাংলা হচ্ছে, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ সর্বসুখ আমার বিশ্বাস। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। তো সবসময় মনে হয় আদার্স এন্ডে ভালো কিছু আছে, বাট এমনও তো হতে পারে যে আমি যা পাচ্ছি এটাই বেটার। হ্যাঁ, এমনও তো হতে পারে যে এই পাশের থেকে এই পাশের ঘাসগুলা আরেকটু খারাপ, খারাপ কোয়ালিটির হতে পারে না? হতে পারে। সো রিয়ালিটিটা বুঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ধরো যে অনেকে ভাবো যে ভাইয়া পড়ালেখা করে কি হবে, পড়লাম না, ভালো মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছো না। খেয়াল করো তো তোমার আব্বু আম্মুর দিকে একটু তাকায় দেখো তো, কত কষ্ট করে তোমার উপর ইনভেস্ট করে আছে। হ্যাঁ, তোমার প্রতি আশা নিয়ে আছে যে হচ্ছে তাদের কিন্তু মানে তোমার থেকে কোনো বড় তুমি তাকে দেখবা টেকবা এরকম কোনো আশা কিন্তু তারা করে না। তারা জাস্ট আশা করে তাদের সন্তান যেন ভালো থাকে। একটা পর্যায়ে যেয়ে যাতে তারা এস্টাবলিশড হয়, নিজের পায়ে দাঁড়াইতে পারে, নিজের মতো করে স্বাচ্ছন্দ্যে জীবনটা চালাইতে পারে। হ্যাঁ, তাদের কাছে তোমাকে নিয়ে কিন্তু যে তাদের খুব মানে তুমি তাদেরকে দেখবা টেকবা, হ্যাঁ, এগুলা কিন্তু পরে, অনেক পরে আসে। আগে তোমার ভালোটা চায়। হ্যাঁ, তোমাকে এই যে স্কুল থেকে পড়াচ্ছে, হ্যাঁ, শিখতে দিছে, বা স্কুল লেভেলে হয়তো বাসায় টিচার দিছে। হ্যাঁ, এই যে এত কন্ট্রিবিউশন তাদের, হ্যাঁ, এই জিনিসটাও তো বুঝতে হবে। এটার মূল্যায়ন করতে হবে না ভাইয়া? হয়তো তুমি আব্বুর কাছে একটা জিনিস চাইছো, আব্বু এটা না নিয়েই চলে আসছে বাসায়। হ্যাঁ, তোমার তোমার কাছে মনে হইছে না যে আব্বু কত খারাপ, আমার কথাই শুনতেছে না। একটা জিনিস, সামান্য একটা জিনিস চাইছি, ওইটাই দেয় নাই। হ্যাঁ, মনে হয় না আব্বু অনেক খারাপ? বাট এমনও তো হইতে পারে ওইদিন আব্বুর আসলে পকেটের অবস্থা অতও ভালো যাচ্ছে না। আর সে হয়তো তোমাকে বুঝতে দিচ্ছে না। হ্যাঁ, বলতেছে না প্রকৃত কারণটা কি। বাট তার খুব ইচ্ছা ছিল তুমি যেটা চাইছো ওটা নিয়ে আসার। বাট তার হয়তো অর্থনৈতিক অবস্থা, হ্যাঁ, সাময়িকভাবে হয়তো খারাপ যাচ্ছে। হইতেই পারে। তো তোমার কাছে মনে হচ্ছে যে তুমি যেটা চাইছো এটা পাও নাই বলে, হ্যাঁ, আব্বু খারাপ। বাট বাস্তবতা তো ভিন্নও হইতে পারে। ঠিক আছে? সো অহ সো হচ্ছে রিয়ালিটিটা মানে বুঝার চেষ্টা করবা। বাস্তবতাটা বুঝার চেষ্টা করবা। অপর এন্ডে যে আছে তার দিক থেকেও একটু ভাবার চেষ্টা করবা যে ভাইয়াকে আমি একাই নক দিছি এরকমটা না। অনেকেই নক দেয়। হ্যাঁ? সো সবার রিপ্লাই ভাইয়ার পক্ষে হয়তোবা পসিবল হয় না। এটাও বুঝো ভাইয়া। ঠিক আছে? আরেকটা হচ্ছে ভাইয়া, হেল্প আদার্স। আজকে ২ টা টিপস দিলাম। হেল্প আদার্স, মানুষজনকে আ সাহায্য করার চেষ্টা করো উইথআউট এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন। হেল্প আদার্স, পুরা লাইনটা আমি লিখলাম না। হেল্প আদার্স উইথআউট এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন। প্রতিদানের আশা করে কাউকে সাহায্য করো না। তবে তুমি সাহায্য করা কন্টিনিউ করো। হুম? তুমি যেখানেই তোমার যতটুকু সামর্থ্য আছে, তুমি তোমার মতো করে মানুষকে সাহায্য করো। মানুষকে অনেকভাবে সাহায্য করা যায়। টাকা পয়সা দিয়েও সাহায্য করা যায়। টাকা পয়সা নাই, হ্যাঁ, তোমার ফ্রেন্ড একটা আছে, যে একজন আছে যে হয়তো শিখতে পারে না, বা শিখতে ভর্তি হওয়ার মতো অ্যাবিলিটি তার নাই। হ্যাঁ, এফোর্ড করতে পারতেছে না। তাকে একটু তুমি এই লেকচারটা ডেলিভারি দাও না।
একটু তোমার অ্যানোটেড পিডিএফটা শেয়ার করে একটু বুঝায় দাও না। তোমার দ্বারা উপকৃত হয়ে সে যদি একটা ভালো রেজাল্ট করে, হ্যাঁ, তাহলে তোমার তো ক্ষতি নেই ভাই। তোমার কি ক্ষতি আছে? তোমার ক্ষতি নেই। মানুষের সাহায্য করো, তবে কোনো কিছুর প্রতিদানের আশা করো না। যদি তুমি প্রতিদানের আশা করো, তাহলে তুমি ভাই আশাহত হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তো বাস্তবতা বুঝতে শেখো, এবং বাস্তবতা বুঝে মানুষজনকে যতটুকু সম্ভব তোমার সাধ্য অনুসারে হেল্প করো। হেল্প করলে ভাই মন ভালো থাকে। হ্যাঁ, প্রতিটা ধর্মেই দানকে অনেক মাহাত্ম্য দেওয়া হয়েছে, অনেক মহিমা দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রতিটা ধর্মে আমি যতগুলা সম্বন্ধে জানি, সব ধর্মে দানের কথা বলা আছে। দান করো, মানুষকে নিঃস্বার্থভাবে দান করো। কেন বলা আছে এটা? ধর্ম বইয়ে কেন বলা আছে যে দান করো? কারণ দান করলে না মন ভালো থাকে। হ্যাঁ, মন ভালো থাকে, তখন সৃষ্টিকর্তার সাথে কানেক্ট করা সহজ হয়। সৃষ্টিকর্তা পছন্দ করে দানশীল ব্যক্তিতে। তো এক্সপেক্টিং এনিথিং, উইদাউট এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন, কোনো কিছু আশা না করে ভাই দান কর, মন ভালো থাকবে। ঠিক আছে, ওকে, অনেক কথাবার্তা বলে ফেললাম, টাইম কিল হইলো আসলে। ওকে, পোষাই দিব, সমস্যা নেই। এত বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকদ্বয়ের সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, চলো বলো তো ভাই, বিন্দুটা এই বৃত্তের বহিস্থ বিন্দু নাকি ভিতরে বিন্দু, অভ্যন্তরস্থ বিন্দু নাকি পরিধির উপরে? এটা একটু বলো তো, বিন্দুটা আসলে কোথায় আছে? বৃত্তটার ভিতরে আছে না বাহিরে আছে? কোন জায়গায় আছে? বাহিরে আছে ভাই, বাহিরে আছে। ওকে, টু ডু লিস্ট বানাইছি ভাই, কিন্তু কমপ্লিট করতে পারতেছি না। ওকে ফাইন, টু ডু লিস্টটা তো আছে। আজকে যে কাজগুলো কমপ্লিট হয়নি, চেষ্টা করো কালকে ফার্স্ট আওয়ারের মধ্যে বা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাতে কমপ্লিট হয়। এবং টু ডু লিস্টটা তৈরি করো তোমার ক্যাপাবিলিটির কথা চিন্তা করে, যে তুমি কতটুকু পারবা কতটুকু পারবা না। ঠিক আছে, খুব বেশি একদিনে অনেক কিছু করে ফেলবো এমনটা কখনো হয় না ভাই। ঠিক আছে, একদিনে 15-16 ঘন্টা পরে তুমি ফাটায় দিছো, এরকমটা হওয়ার চান্স হয় না ভাই। হ্যাঁ, তোমার সামর্থ্য অনুসারে ভাইয়া তুমি টু ডু লিস্টটা বানাও। ওকে, এই বিন্দুটা হচ্ছে বহিস্থ বিন্দু। কিভাবে হইলো এটা অলরেডি তোমরা জানো, 6,8 বহিস্থ বিন্দু। এবার এই বহিস্থ বিন্দু থেকে এত বৃত্তের উপর কয়টা স্পর্শক আঁকা যাবে ভাই? দুইটা স্পর্শক। এই দুইটা স্পর্শকের সমীকরণ আমরা বের করব। দুইটা স্পর্শক হবে, তো দুইটা স্পর্শকের সমীকরণ আমরা বের করবো। এই যে এটা একটা স্পর্শক আর এটা একটা স্পর্শক। ঠিক আছে, তো আমি ধরে নিলাম, ধরি স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল ধরে নিলাম এম। এবার কিন্তু ভাই একটু সরল রেখার চ্যাপ্টারের কথাবার্তা বলবো। স্পর্শকের ঢাল এম, অনেকেই আসো যে সরল রেখা করো নাই, তাদের জন্য বৃত্ত আসলে সরল রেখার সাথে রিলেটেড ভাইয়া। কোপ আপ করা খুব টাফও হবে না, আমি চেষ্টা করতেছি, বাট কতটুকু পারবো জানি না। তুমি একটু দেখো কনসেন্ট্রেশনটা বুঝো কিনা। ঠিক আছে, ধরে নিলাম স্পর্শকের ঢাল হচ্ছে এম। তবে ভাইয়া যাদের সরল রেখা নাই তারা হতাশ হও না। এই স্পেসিফিক যে অংশগুলা বৃত্তের চ্যাপ্টারে, ধরো যে 5% জায়গায় তুমি হয়তো আটকাচ্ছ সরল রেখার কারণে, ওই অংশগুলো আপাতত স্কিপ করো। তবে টার্গেট রাখো সরল রেখা শেষ করার সাথে সাথেই তুমি আবার এই অংশগুলো কভার করে নিবা। ঠিক আছে, বি পজিটিভ। স্পর্শকের ঢাল ধরে নিলাম এম। এবার 6-8 বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি হয় মনে আছে? একটা 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 ইয়ে পড়ছিলাম আমরা, ইকুয়েশন পড়ছিলাম সরলরেখা চ্যাপ্টারে, y-y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। এটা হচ্ছে x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ। যারা সরলরেখা পড়ো নাই তাদের জন্য x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে এইটা। এটা একটা সূত্র। হ্যাঁ, বিন্দুগামী রেখার সমীকরণ, রেখার সমীকরণ হচ্ছে যে এইটা, লিখে দিলাম, সূত্রটা লিখে দিলাম। m হচ্ছে ঢাল। ওকে, তাহলে আমাদের স্পর্শকটা 6-8 বিন্দুগামী, তাহলে আমাদের স্পর্শকটার সমীকরণ কি হবে? অতএব স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কি? এই যে y মাইনাস y1, এখানে y1 এর ভ্যালু হচ্ছে 8, y মাইনাস 8 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1, x1 এর ভ্যালু হচ্ছে 6, x মাইনাস 6। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি y মাইনাস 8 ইকুয়ালস টু
mx মাইনাস 6m। ঠিক আছে, সবকিছুকে যদি আমি বাইরে রাখি, mx মাইনাস y প্লাস 8 মাইনাস 6m, এটাকে আমি এই পাশে নিয়ে গেলাম। হ্যাঁ, mx মাইনাস y প্লাস 8 মাইনাস 6m ইকুয়ালস টু 0। এটা হচ্ছে ভাই স্পর্শকের সমীকরণ। এখানে m এর ভ্যালুটা আমরা জানি না, m এর ভ্যালুটা আমার এখন বের করতে হবে। দিস ইজ মাই টার্গেট, যে m এর ভ্যালুটা বের করা। ওকে, এখন ভাইয়া এই যে প্রদত্ত বৃত্ত, এই বৃত্তটার কেন্দ্র কত? হ্যাঁ, কেন্দ্র হচ্ছে 0 0। বৃত্তটার ব্যাসার্ধ কত? হ্যাঁ, 5। এখন একটা লাইন লিখব, বৃত্তের কেন্দ্র 0 0, তাই না? এখানে তো 0 0, যে বৃত্তেই হোক, 0 0 না হয় অন্য কিছু হোক, সমস্যা নেই। বৃত্তের কেন্দ্র এত থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের কেন্দ্র 0 0 থেকে, বা কেন্দ্র 0 0 না লিখলেও সমস্যা নেই, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব সমান হচ্ছে ব্যাসার্ধ। এই লাইনটা একটু লিখবা। দেখো, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে স্পর্শক। কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান ভাইয়া? ব্যাসার্ধের সমান। এটা হচ্ছে ব্যাসার্ধের সমান। ঠিক আছে, এখন আমাদের বৃত্তটার কেন্দ্র তো 0 0, তাহলে 0 0 কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বের করব। একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব বের করার ফর্মুলাটা সরলরেখা চ্যাপ্টারের, যারা সরলরেখা করো নাই তাদের জন্য একটু বুঝাবো। এই বিন্দুটা থেকে এই রেখাটা লম্ব দূরত্ব কিভাবে বের করব? এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0 বসাবো। হ্যাঁ, এটা এই ভুজ আর কোটি এখানে বসাই দিব। m ইন্টু 0 মাইনাস 0 প্লাস 8 মাইনাস 6m, এবার ডিভাইডেড বাই, এটার ফর্মুলা রুট ওভার এক্স এর সহগ কত? m, এক্স এর সহগের বর্গ যোগ ওয়াই এর সহগের বর্গ। ওয়াই এর সহগ কত? -1, এটার বর্গ। এটা হচ্ছে লম্ব দূরত্ব। ভাই, লম্ব দূরত্ব কি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? অলওয়েজ পজিটিভ হয়। এই কারণে একটা পরম মান। পরম মানের কাজ হচ্ছে ভিতরে নেগেটিভ থাকুক বা পজিটিভ থাকুক, সবকিছুকে পজিটিভ করে ফেলবে। দূরত্ব তো সবসময় পজিটিভ হয়। তাহলে যে কোনো বিন্দু থেকে একটা রেখা লম্ব দূরত্ব বের করার নিয়ম হচ্ছে বিন্দুটা ওই রেখার ইকুয়েশনে বসাই দিব। এক্স এর জায়গায় বিন্দুটার ভুজ, ওয়াই এর জায়গায় বিন্দুটার কোটি বসাই দিবা, ডিভাইডেড বাই এক্স এর সহগের বর্গ যোগ ওয়াই এর সহগের বর্গ, একটা মডুলাস সাইন। এটা হচ্ছে কেন্দ্র 0 0 থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ইকুয়ালস টু কি? ব্যাসার্ধ 5। ইকুয়ালস টু হচ্ছে ব্যাসার্ধ 5। অঙ্কটা শেষ, অঙ্কটা শেষ। লবে কি থাকলো? এটা 0, এটা 0, 8 মাইনাস 6m থাকতেছে লবে। পরে থাকতেছে রুট ওভার m স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 5। এবার ভাইয়া দুই পাশে বর্গ করবা। দুই পাশে কি করবা? বর্গ করবা। দুই পাশে বর্গ করলে বাইরে থাকবে 8 মাইনাস 6m স্কোয়ার ডিভাইডেড বাই রুটটা উঠে যাবে m স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু ডানে থাকবে 25। দুই পাশে বর্গ করে, বর্গ করে এখন জাস্ট তুমি সলভ করবা। এটাকে ডানে নিয়ে যাবা, বাইরে থাকবে 8 মাইনাস 6m। m এর একটা দ্বিঘাত সমীকরণ পাবা, সেখান থেকে m এর দুইটা ভ্যালু পাবা। m এর কয়টা ভ্যালু পাবা? দুইটা। এটা এই পাশে নিয়ে গেলে 25m স্কোয়ার প্লাস 25। ঠিক আছে, এটা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙতে পারবো না, সবকিছুকে বাইরে নিয়ে আসবো। m এর একটা দ্বিঘাত সমীকরণ পাবা। দ্বিঘাত সমীকরণটা তোমরা 9 10-এ শিখছো। হ্যাঁ, ওই নিয়মে বের করবা, মিডল টার্ম করলে m এর দুইটা ভ্যালু পাবা। ঠিক আছে, আর এইচএসসিতেও সেকেন্ড পেপারে বহুপদী আছে, ওইখানে আরো কঠিন কঠিন ক্ষেত্রে কিভাবে মূল বের করতে হয় ওই নিয়ম শেখানো হয়। ঠিক আছে, তো আর করতেছি না। এটা হোল স্কয়ারটা ভাঙবা, সবকিছুকে এক পাশে নিয়ে আসবা, m এর একটা দ্বিঘাত সমীকরণ পাবা। সেই দ্বিঘাত সমীকরণ থেকে m এর দুইটা ভ্যালু পাবা। কয়টা ভ্যালু পাবা? দুইটা। এই দুইটা ভ্যালু তুমি এখানে বসাই দিবা স্পর্শকের সমীকরণের এই জায়গায় অথবা এই জায়গায়, হয় এই লাইনে না হয় এই লাইনে, যেখানে তোমার সুবিধা। দুইটা ভ্যালু পাবা, সো দুইটা ভ্যালু এখানে বসাই দিলে স্পর্শক কয়টা পাবা? দুইটা পাবা। দুইটা স্পর্শক পাবা, একটা হচ্ছে এই স্পর্শকটা, আরেকটা হচ্ছে এই স্পর্শকটা। শেষ। আর বাংলাদেশ।
পরম মান উঠে গেলে প্লাস মাইনাস হয়, আমরা তো পরম মানকে উঠাই নাই, দুই পাশে স্কোয়ার করছি, প্লাস হোক আর মাইনাস হোক স্কোয়ার করলে তো সবই প্লাস হয়ে যায় ভাইয়া। খুব ভালো একটা কথা বলছো তাসিনা, তাসিনা জান্নাত, সুন্দর কথা বলছো, পরম মান উঠাই দিলে প্লাস মাইনাস হয়, এটা তো ট্রু। বাট আমি তো বর্গ করে ফেলছি, তো প্লাসকে বর্গ করলেও প্লাস হয়, মাইনাসকে বর্গ করলেও প্লাস হয়, সো আমি বর্গ করে ফেলছি। হ্যাঁ চিন্তা করো এখানে প্লাস মাইনাস আছে, বর্গ করার পরে কিন্তু মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, ওকে, বুঝছি কারা কারা। তো স্ক্রিনশট নিয়ে নাও হোমওয়ার্কের। এই তোমরা কারা কারা আমার কথা শুনে বই খাতা দূরে রেখে সুন্দর করে মজা করে ক্লাস করতেছো, তাদেরকে একটু দেখতে চাই, তাদেরকে একটু দেখতে চাই কারা কারা হচ্ছে বই খাতা খুব দূরে রেখে, হ্যাঁ একদম কোনো প্যারা নাই চিল মুডে ক্লাসটা করতেছো, কারা কারা আছো তাদের একটু লেখো, আমি আছি, হ্যাঁ একটু লেখো। ওকে, মৃদুল রায় আছে, জাহেদুল আছে, মালিয়া আছে, নিঝুম, সাদিয়া, সবার নাম কেন পড়তে পারতেছি না, এত ফাস্ট আছে, ভেরি গুড। কি বুঝতেছো? প্যারা নাই চিল মুডে থাকলে আসলে পড়াটা কত সুন্দর লাগতেছে, জোশ লাগতেছে, মজা লাগতেছে না? বুঝাই কেন প্যারা নাও, ক্লাসটা আরেকবার করবা, হ্যাঁ উইদিন 24 আওয়ার্স এই ক্লাসটা আরেকবার করবা, যখন করবা তখন তুমি নোট করে করে তো করবা, ঠিক আছে? ওকে, অনেকে আছে এই পড়ার সময় খাতা নিয়ে, খাতা সামনে রাখে, খাতা কলম রাখে, পড়তেছে পড়তেছে, নোট তুলতেছে, একদম মনে করো যে নোট তুলবো, নোট শেষ করব নাকি হচ্ছে ক্লাস করব, দুই দিকে ব্যালেন্স করতে যে ডিফিকাল্ট হয়ে যায়। আর অনেকে আনমনা হয়ে খাতার মধ্যে তখন কবিতা লেখা শুরু করে, ক্লাসে মন নেই লেখে কবিতা। কি কবিতা লেখে? ত্রিমাত্রিক পৃথিবীতে বহুমাত্রিক তুমি, দ্বিমাত্রিক প্রেম আর মাত্রাহীন আমি। আরে বেটা, মাত্রাহীন যদি হও তুমি, তাহলে কি বহুমাত্রিক একজনের আশা করা ঠিক হবে? নিজেকে, নিজের মাত্রাটাও তো বাড়াইতে হবে, তাই না? ওকে, টাইপ 15, বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয়। এত বৃত্তের 3-4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। প্রথম প্রশ্ন ভাই, এই বিন্দুটা কি এই বৃত্তের বাইরে আছে না ভিতরে আছে সেটা বলো। এই বিন্দুটা এই বৃত্তের ভিতরে আছে না বাইরে আছে? খেয়াল করো ভাইয়া, এই বিন্দুটা যদি এই কোয়েশনে বসাও, এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় 4, তাহলে কিন্তু বাম পাশ ডান পাশ সমান হয়, বাম পাশ 0 হয়ে যায়, তাহলে এটা কিন্তু পরিধির উপরে আছে। ঠিক আছে, পরিধির উপরে আছে, পরিধির উপরে আছে। ওকে, পরিধির উপরে আছে 3-4 বিন্দুটা, তাহলে এই বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যাবে আমাকে বলো তো ভাইয়া, কয়টা স্পর্শক আঁকা যাবে? একটা মাত্র স্পর্শক আঁকা যাবে, এই স্পর্শকটার সমীকরণ আমাদের বের করতে হবে। ওকে, এই বৃত্তটার কেন্দ্র কত? 0 0, ব্যাসার্ধ হচ্ছে আর, কেন্দ্র হচ্ছে, বৃত্তটার কেন্দ্র 0 0, আর হচ্ছে ব্যাসার্ধ হইল আর, ব্যাসার্ধ হচ্ছে 5। ঠিক আছে, আমি ধরে নিলাম স্পর্শকের ঢাল হচ্ছে এম, স্পর্শকের ঢাল ধরে নিলাম হচ্ছে এম, তাহলে আমাকে বলো স্পর্শকের সমীকরণ কি হবে? ঠিক আগের অঙ্কটার মতোই, স্পর্শকের ঠিক আগের অঙ্কটার মতো সমীকরণটা কি হবে দেখো, আগেরটাতে কি করছিলা, হ্যাঁ স্পর্শকের ঢাল ধরে নিছিলাম এম, তাহলে স্পর্শকের সমীকরণের এই ফর্মুলাটা y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, মনে আছে? এই ফর্মুলাটা একটু লেখি, পরীক্ষার খাতায় না লিখলেও হবে, আমি একটু লিখি বোঝানোর সুবিধার জন্য। স্পর্শকের সমীকরণ হচ্ছে এইটা, এখানে x1 y1 কি, x1 y1 হচ্ছে এই 3-4 বিন্দুটা, x1 এর জায়গায় 3, y1 এর জায়গায় 4। সবকিছুকে এক পাশে নিয়ে যাও তো ভাইয়া। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, সবকিছুকে এক সাইডে নিয়ে গেল। এখন কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, ওই ফর্মুলাটা আরেকবার ইউজ করব। কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে এই লাইনটা, এটা একটা ফর্মুলা, হ্যাঁ, কেন্দ্র থেকে
এই লাইনটা একটু লিখব, স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধের সমান। ওকে, তাহলে আসো, কেন্দ্র 0 0, এটা হচ্ছে স্পর্শক। লম্ব দূরত্ব কি হবে? এই 0 0 এক্স আর ওয়াই এর জায়গায় বসাই দিব, m ইন্টু 0, m ইন্টু 0 মাইনাস 0 প্লাস 4 মাইনাস 3m প্লাস 4 মাইনাস 3m ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের বর্গ যোগ ওয়াই এর সহগের বর্গ, m স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ব্যাসার্ধ কত? 5, এই যে 5। ওকে, তাহলে কত থাকে? 4 মাইনাস 3m রুট ওভার m স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 5। দুই সাইডে বর্গ করে দিব, হ্যাঁ, আর প্লাস পরম মান তোলার সময় যে প্লাস মাইনাসটা দেওয়া হয়, দুই সাইডে বর্গ করলে কিন্তু সবকিছু প্লাস হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা হবে 4 মাইনাস 3m হোল স্কোয়ার ইকুয়ালস ডিভাইডেড বাই m স্কোয়ার প্লাস 1 m স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 5। ওকে, এইটা যদি এই পাশে নিয়ে যাও, আর এই পাশে থাকতেছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, 16 মাইনাস 4 দুগুণ 8 3 4 12 12m, এই 4 দুগুণ 8 3 8 24 24m, এটার হোল স্কোয়ার প্লাস 9m স্কোয়ার ইকুয়ালস টু 5m স্কোয়ার প্লাস 5। সবকিছুকে বাইরে নিয়ে আসলে 9m স্কোয়ার বিয়োগ 5m স্কোয়ার মানে হচ্ছে 4m স্কোয়ার মাইনাস 24m, ঠিক আছে? 16 আর 5 বিয়োগ করলে কত হবে ভাইয়া? 16 থেকে 5 বিয়োগ করলে 11, ঠিক আছে? ওকে, এখন এটা সমাধান করবা, এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করতে হবে। দেখো তো সমাধান করলে কত আসে ক্যালকুলেটরটা। অথবা 4 11 কোথাও কি ভুল হয়েছে? 25 হবে, 25 হবে। 5 স্কোয়ার হয়নি, সরি ভাই, সরি ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা তো ভাই 25 হবে, তাই তো বলি, এটা 25 হবে। তাহলে এটা হবে হচ্ছে 25m স্কোয়ার প্লাস 25। দুই পাশে তো বর্গ করছিলাম, তাই না? তো বর্গ করছিলাম, এটা তো 25 হবে, 25 হবে। থ্যাংক ইউ। প্র্যাকটিস না করলে কিন্তু ভাই এরকম ভুল পরীক্ষার খাতায় করে আসবা। তাহলে এটা কত হবে? সবকিছুকে এক সাইডে নিলে 16m স্কোয়ার 25m স্কোয়ার বিয়োগ 9m স্কোয়ার মানে 16m স্কোয়ার, সবকিছুকে ধরো ওই পাশে নিচ্ছি, প্লাস 24m, হ্যাঁ 25, এখানে 25 মাইনাস 16 তার মানে হচ্ছে প্লাস 9। এখন দেখো তো কত আসে? 16 24 আর হচ্ছে 9, কত আসতেছে? একটা ভ্যালু আসতেছে -3/4 আসতেছে, m এর ভ্যালু আসতেছে একটা -3/4। অ্যাকচুয়ালি দুইটা ভ্যালুই আসবে, কিন্তু ভ্যালু দুইটা সমান হবে, ভ্যালু দুইটা সমান হবে। কয়টা ভ্যালু আসছে দেখো তো? -3/4, তাই না? 22 and 2 বা 20 না, তাসফির ভুল হয়ে গেছে ভাই, এটা না। একটা স্পর্শক কেন? পরিধির উপরে যখন কোনো বিন্দু থাকে তখন ওই বিন্দু দিয়ে যায় এরকম স্পর্শক ভাই একটাই হয়। এম এর ভ্যালু একটা আসবে এখানে, হ্যাঁ, এই একটা ভ্যালু তুমি যদি এখানে বসায় দাও বা এখানে বসায় দাও তাহলে আনসার চলে আসবে। যে এই লাইনে যদি বসায় দাও তাহলেই স্পর্শকের সমীকরণ পেয়ে যাবে। আরেকবার ব্রিফ করে দিব। 3/2 হবে না, 3/4 -3/4। আচ্ছা, এটাই না, ভুল হয়েছে কোথাও? 4 4 16 24 24m 9m স্কোয়ার
25m² প্লাস 25। আচ্ছা, ক্যালকুলেশনটা নিজেরা করে নিও। 25m² বিয়োগ 9m² মানে হচ্ছে 16m²। এটা এই পাশে গেলে প্লাস 24m। ওকে, আর এটা 25 বিয়োগ 16 মানে প্লাস 9। হ্যাঁ, এটা এটা কত আসে দেখো তো, এম এর ভ্যালু -3/4 ঠিক আছে কিনা? হ্যাঁ, -3/4ই তো ঠিকই আছে। হ্যাঁ, একটা ভ্যালুই আসবে। এটা নিশ্চয়ক কত দেখো তো ভাই, এই সমীকরণটা নিশ্চয়ক কত? এক সেকেন্ড খেয়াল করো তো, এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক মনে আছে? নিশ্চয়ক b² - 4ac। নিশ্চয়কটা দেখো তো কত আসে? নিশ্চয়ক হচ্ছে 24² - 4 × 16 × 9। দেখো তো কত আসে এটা, 0 আসে কিনা? 0 আসে। একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক 0 হলে কি হয়? এটা কি 9-10-এ আমরা পড়ছিলাম? 9-10-এ পড়ছিলাম। এটা লাগবে না যদিও এই ম্যাথে লাগবে না। একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক যখন 0 হয় তখন মূল দুইটা সমান হয়। এখানেও m এর আসলে দুইটা মানই হবে, দুইটা মানই হচ্ছে -3/4। দুইটা মানই -3/4। আমি আরেকবার ব্রিফ করে দিই তাহলে, আরেকবার ব্রিফ করে দিই। দেখো, এই যে বৃত্তটা দেওয়া আছে, বৃত্তটার কেন্দ্র 0 0, ব্যাসার্ধ 5, এতটুকু তোমরা সবাই বুঝছো। আমি স্পর্শকের ঢাল ধরে নিছি m। স্পর্শকটা যেহেতু এই 3 4 বিন্দু দিয়ে পাস করবে, তাহলে স্পর্শকটার সমীকরণ হবে y - y1 = m × x - x1। এই সূত্রটা কোত্থেকে আসছে ভাই? সরল রেখার চ্যাপ্টারের সূত্র। তুমি জাস্ট সূত্রটা জেনে রাখো যদি সরল রেখা পড়া না হয়ে থাকে। এখন y1 এর জায়গায় এই বিন্দুটার কোটি 4, x1 এর জায়গায় বিন্দুটার ভুজ 3। হ্যাঁ, এই যে এটা x1 এর ভ্যালু 3, y1 এর ভ্যালু হচ্ছে 4। ওকে, এবার এটাকে একটু সিম্পলিফাই করে সবকিছুকে এক সাইডে নিয়ে আসছি। ওকে, এবার কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান। এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র থেকে তুমি যদি স্পর্শকটার উপর লম্ব আঁকো, তাহলে এতটুকু দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান। এতটুকু দূরত্ব কি? ব্যাসার্ধ। ঠিক আছে, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ। এই লাইনটা একটা ফর্মুলা, এটা তুমি লিখবা খাতায়। এখন আমাদের বৃত্তটার কেন্দ্র কত? 0 0। আমাদের বৃত্তটার কেন্দ্র হচ্ছে 0 0। এখন এই কেন্দ্র 0 0 থেকে এই স্পর্শকের দূরত্ব কি হবে? x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, এখানে বসাবো। সরল রেখা চ্যাপ্টার, ঠিক আছে। ডিভাইডেড বাই √x এর সহগের বর্গ যোগ y এর সহগের বর্গ ইকুয়ালস টু হচ্ছে ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ কত? 5। দুই পাশে স্কোয়ার করছি, স্কোয়ার করে সিম্পলিফাই করে এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করতে পারি। হ্যাঁ, এটা 9-10-এ শিখছো হয়তো, অথবা ইন্টারমিডিয়েটেও শিখবা যখন বহুপদী চ্যাপ্টারটা পড়ানো হবে, সেকেন্ড পেপার চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 না 6? চ্যাপ্টার 6। এখান থেকে m এর দুইটা ভ্যালুই আসবে, কিন্তু দুইটা ভ্যালুই হবে সমান। দুইটা ভ্যালুই হচ্ছে -3/4। এই -3/4 ভ্যালুটা তুমি এখন এইখানে বসায় দাও বা এই লাইনে বসায় দাও। এটা একটা ইকুয়েশন দিয়ে রাখো। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। তাহলে m এর মান 1 নাম্বার সমীকরণে বসাই দিলে আনসার চলে আসবে। তার দরকার নেই। ঠিক আছে, এখন বলো তো কারা কারা বুঝছি? তাহলে অঙ্কটা কমপ্লিট করবা। ওকে ভাইয়া, এককে বসাই, অঙ্কটা কমপ্লিট করবা। এই বাকিটা HW। তো অঙ্কটা কমপ্লিট করবা, বাকিটা HW। স্পর্শকটার সমীকরণ বের করে গ্রুপে আপলোড করবা। ঠিক আছে, কেন্দ্র 0 0 না হলে অন্য কিছু হবে। ধরো 1 2 হইলো, তাহলে 1 2 হইলে এখানে x এর জায়গায় 1, y এর জায়গায় 2 বসাবা। এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, সমস্যা কি? অন্য কিছুও হইতে পারে, 0 0 হইতে পারে, অন্য কিছুও হইতে পারে, সমস্যা কি? ওকে, তাহলে ভাইয়া ঠিকঠাক বুঝছি কিনা? বাকি অংশ নেক্সট ক্লাসে পড়াবো। সেম টাইপের অঙ্ক, সেম অঙ্ক, সেম অঙ্ক। সো এটা HW থাকলো। এখানে এই যে একজন বলছে না কেন্দ্র 0 0 না হলে কি হবে? কেন্দ্র 0 0 না হলে এইটা হবে, এই অঙ্কটা হবে। তো একই ভাবে অঙ্কটা করবা, খালি কেন্দ্র 0 0 না অন্য কিছু, সো হোয়াট। ঠিক আছে, ওকে। এই পোলটা থাক, পোলটা থাক। একটু বলে রাখি, অঙ্কগুলা করার সময় x² এর সহগটাকে 1 করে নিবা, 2 দিয়ে ভাগ করে নিবা। হ্যাঁ,
যেহেতু এক্স স্কোয়ারের সহগ 2, তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে করবা, তাহলেই হবে। এটাও এইচডব্লিউ, পুরোটাও এইচডব্লিউ। স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে রাখো। আর এই টাইপের হোমওয়ার্ক গুলো একটু লিখে রাখি, লিখবো না তো স্ক্রিনশট নিয়ে রাখি। এই টাইপের হোমওয়ার্ক গুলো 2টা তো এক্সট্রা দিলাম, আর এই হোমওয়ার্ক গুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখি। শৈশব বলছে স্পর্শক একটা হলো কেন ভাইয়া? বৃত্তের পরিধির উপরের কোনো বিন্দু যদি হয়, একটা বিন্দু যদি বৃত্তের পরিধির উপরে হয়, তাহলে এখানে তুমি কয়টা স্পর্শক আঁকতে পারবা? একটু খাতায় এঁকে দেখো তো, খাতাটা এবার নাও। এতক্ষণ তো ক্লাস চলতেছিল, খাতা নেওয়া বন্ধ ছিল, এখন খাতা নাও। পরিধির উপরে একটা বিন্দু, এখানে স্পর্শক আঁকো তো। কয়টা আঁকতে পারবা? একটার বেশি আঁকতে পারবা না, দেখো। ঠিক আছে। শাহেদ আহমেদ বলছে যুদ্ধে হেরে যাচ্ছি, পড়াশোনার যুদ্ধে জেতার উপায় বলেন। হ্যাভ কনফিডেন্স, কনফিডেন্স রাখো। কনফিডেন্স তোমাকে অনেক হেরে যাওয়া যুদ্ধেও জিতায় দিতে পারে, ঠিক আছে? অল্প সংখ্যক সৈন্য নিয়েও বিশাল সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে জিতে যাওয়ার গল্প কিন্তু ইতিহাসে আছে। পুরাটাই কনফিডেন্স, ঠিক আছে? কনফিডেন্স রাখো, সময় দাও, শ্রম দাও, এফোর্ট দাও উইথ কনফিডেন্স। কনফিডেন্স না থাকার কারণে অনেকে অনেক ভালো প্রিপারেশন নিয়েও পরীক্ষা ভালো করে না, বিকজ অফ ল্যাক অফ কনফিডেন্স। ওকে, এই টাইপটা পরের দিন পড়াবো না, এটা একটু বলে দিতে পারলে ভালো হইতো। ওকে, we can't help everyone, but everyone can help someone. আমাদের পক্ষে আসলে পৃথিবীর সব মানুষের উপকার করা সম্ভব না, কিন্তু প্রত্যেকেরই সম্ভব কোনো না কোনো মানুষকে উপকার করা, ঠিক আছে? তো মানুষের উপকার করো, নিজের জীবনটা শুধু ভোগেই ব্যয় করো না, মানুষকে একটু উপকার টুপকারও করো, হেল্প টেল্পও করো, ঠিক আছে? হেল্প করলে আত্মাটা ভালো থাকে। এ পর্যন্তই, ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসে আসার আগে আজকে ক্লাসে যা যা পড়ানো হয়েছে পুরো ভিডিওটা আরেকবার দেখে সুন্দর করে নোট করে, নোট খাতাটার ছবি HSC 26 গ্রুপে বা শিখো শিখবো জিতবোতে আপলোড করে আমাকে ট্যাগ করে দিও, আমি দেখবো। ঠিক আছে, টাটা।